সকলকে স্বাগতম আজকের লাইভে। আশা করি যে যে প্রান্ত থেকে আমাদেরকে শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ কয়েকদিন যাবত আমাদের ইনবক্সে আমাদের অনুজরা এবং জুনিয়ররা আসলে ইনবক্স করে বলতেছে, ভাইয়া নটরডেম, সেন্ট জোসেফ, তারপর হলি ক্রস এইসব কলেজ কিভাবে পড়লে খুব সহজে চান্স পেতে পারি এবং এই সকল কলেজের আপডেট গুলো দেওয়ার জন্য। তো আমরা আজকে অনেককে নিয়ে আসছি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তন্ময় সেন্ট জোসেফের সাস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে, ফয়সাল কুয়েট সে ঢাকা সিটি কলেজে অধ্যয়নরত ছিল, মারুফ কুয়েটে অধ্যয়নরত আছে এবং এনডিসি থেকে ছিল সে, হৃদয় রুয়েটে অধ্যয়নরত এবং গভর্নমেন্ট সায়েন্স কলেজে অধ্যয়নরত ছিল, মাসুদ বর্তমানে বুয়েটে অধ্যয়নরত এবং বুয়েট কলেজে অধ্যয়নরত ছিল। আর আমি কাউসার বর্তমানে রুয়েটে অধ্যয়নরত আছি এবং ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলাম। তো আজকে লাইভের আসার মেইন কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি আমাদের যারা অনুজ আছে তারা একটা সঠিক দিক নির্দেশনা পাক কলেজ সম্পর্কে। তো যারা এবার এসএসসি কমপ্লিট করেছো তারা ইতিমধ্যে জানো যে 9 তারিখ আজকে থেকে তোমাদের কলেজে অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। তাই আমরা চাচ্ছি যে ভাইয়া কিভাবে খুব সহজে তোমরা নটরডেম সহ ভালো কলেজ সিলেকশন করতে পারো, সেইভাবে তোমরা কলেজ চুজ করতে পারো। সেই লক্ষ্যে আজকে আমরা অনেক বন্ধুদেরকে এক করেছি। এক করে আমি মাসুদকে রিকোয়েস্ট করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাসুদ, মাসুদ কি শুনতে পাচ্ছ? ধন্যবাদ কাউসার, আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাইতেছি। আমি বলতেছি। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ আজকে আমাদের লাইভে জয়েন করার জন্য। আচ্ছা, প্রথমত যে কলেজ চয়েস ক্ষেত্রে যেটা যে যে শুরু হয়েছে মাত্র আজকে। আমরা যদি ডেটটা দেখি 9 আগস্ট, তো আগামী প্রায় 10-11 দিন যাবত যে এই ভর্তি প্রক্রিয়া চলবে। তো সবাই যে নিজের চয়েস মত কলেজ দিবে। তো এই কলেজ চয়েসের ক্ষেত্রে অনেকগুলো বিষয় নির্ভর করে। তো প্রথম যে বিষয়টা সেটা যে কলেজ যে সকল রিকোয়ারমেন্টস দিতেছে, যে তুমি জিপিএ 5 পেলে যে কলেজে অ্যাপ্লাইড যোগ্যতা পাবা। তারপর যে এই হয়তো কমার্সের ক্ষেত্রে একরকম জিপিএ, আর্টস এর ক্ষেত্রে একরকম। তো বিশেষ করে দেখা যায় যে সায়েন্সের ক্ষেত্রে জিপিএটা অনেক বেশি ফ্যাক্ট। তো এটা প্রথম রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্ট গুলো যে তুমি বিভিন্ন কলেজের পেজ বা যাদের ওয়েবসাইট আছে তাদের ওই ওয়েবসাইট থেকে জানতে পারবা। তো এগুলো খুবই সহজলভ্য তথ্য। তো আমরা এই তথ্য দেওয়ার জন্য আজকে লাইভ না। আজকে লাইভটা যে আসলে তুমি কোন কোন বিষয়গুলো বিবেচনায় নেবে। যে আমি একটা কলেজ চয়েস করব, ঢাকা কলেজ চয়েস করব, এটা চয়েস করার আমার কারণ কি, এই চয়েসটা যে আমি করতেছি বা সিটি কলেজ নিতেছি, বিশিষ্ট নূর মোহাম্মদ নিতেছি, এটার কারণটা কি। তো প্রথম যে কারণটা সেটা তো অবশ্যই তোমার যোগ্যতা না থাকলে তুমি ওখানে চাইতেই পারবে না। এটা আমরা বাদ রাখতেছি। আমি ধরে নিতেছি তুমি যে এই প্রতিটা কলেজের জন্য যোগ্য। তো এটার মধ্যে থেকে তুমি কোনটা চয়েস করবে আসলে। তো প্রথমত যে তোমার আসলে অর্থনৈতিক অবস্থা আছে কিনা ওই কলেজে পড়ার জন্য। যেমন অনেক বেসরকারি কলেজে অনেক বেশি কস্টলি। যেমন অনেকে সিটি কলেজ, জানো যে সিটি কলেজ একটু কস্টলি। তারপর যে মোটামুটি বেসরকারি কলেজগুলো একটু কস্টলি। তো সেই ক্ষেত্রে তোমার যদি যে এই এই কস্ট বহন করার ক্ষমতা না থাকে, তো সেক্ষেত্রে তোমার এই লিস্ট থেকে ওই কলেজটাকে অবশ্যই বাদ দিতে হবে। কারণ তোমার সবকিছু যোগ্যতা আছে, তোমার বাসার কাছে সবকিছু ঠিকঠাক, কিন্তু তোমার এই অর্থনৈতিক অবস্থা ওরকম না। তো সেক্ষেত্রে সেই কলেজে পড়া অবশ্যই সম্ভব না। এটা একটা ব্যাপার। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা তোমার পক্ষে যে না, আমার অর্থনৈতিক অবস্থা আছে, আমি পড়তে পারবো। দ্বিতীয় যে পয়েন্টটা আসে সেটা যে আসলে অনেকে চিন্তা করে যে আমি যে কলেজে যাব, যে কলেজের এই ক্লাস কেমন, স্যাররা কেমন, এই সেই হ্যান ত্যান। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এখন যে আসলে প্রতিটা কলেজে আসলে কিছু ভালো স্যার কিছু খারাপ স্যার এটা থাকবে। সবার বোঝানোর ক্যাপাবিলিটি সমান না, বা সব স্যারের স্টুডেন্টদের সাথে মেশার ক্ষমতাও সমান না। তো এটা আসলে ভ্যারি করে সব টিচারদের, বিভিন্ন টিচারদের। তো সেক্ষেত্রে যে আসলে ক্লাসগুলো সম্পর্কে হয়তো আমরা বলতে পারি। যেমন আমি হয়তো আমার কলেজটা বললাম, এরপর আস্তে ধীরে ফয়সাল, হৃদয়, এখানে যে আমাদের তন্ময় আছে, কাউসার আছে, ওরা ওদের কলেজের যে পরীক্ষা সিস্টেম বা ল্যাব কিভাবে করে ওরা, এই সিস্টেম গুলো একটা বলবে। তো আমার কলেজের ক্ষেত্রে যে ভর্তি যে প্রথমে প্রক্রিয়াটা, আমি একবারে ভর্তি থেকে শুরু করি। যে আমাদের আমি যখন কলেজে ছিলাম, তো আমাদের এই ভর্তি ফিটা যেটা ফার্স্ট ইয়ারে ভর্তি ফি, সেটা কলেজ থেকে নির্ধারিত ছিল যে বেসরকারি জন্য। যে বেসরকারি ভর্তিদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 9,000 টাকা নিতে হবে, এর বেশি আসলে নিতে পারবে না। তো কিছু ব্যতিক্রম তো কিছু বেসরকারি কলেজ হয়তো বেশি নিয়েছে, কম নিয়েছে, যাই হোক সেটা তাদের ব্যাপার।
ব্যাপার। তো আমাদের বেলায় ছিল হচ্ছে 9,000। তো হচ্ছে এবার সরকার কত দিয়েছে সেটা হচ্ছে তোমরা জানতে পারবো, হয়তো সরকার নির্ধারিত করে দিলে হয়তো এরকমই হবে, কাছাকাছি 9,000 10,000-এর কাছাকাছি আশেপাশেই হবে। তো এখানে হচ্ছে বেশ ভালো একটা খরচ। তারপর হচ্ছে যে আমার কলেজে প্রতি মাসে যে বেতনটা সেটা হচ্ছে 1550। তো এখানে হচ্ছে একটা ব্যাপার কাজ করে, যেহেতু হচ্ছে আমাদের বেসরকারি কলেজগুলো সম্পূর্ণ যে খরচটা, অর্থাৎ তাদের বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে মেইনটেনেন্স, একটা কলেজের অনেক কিছু ব্যাপার স্যাপার। তো এখানে হচ্ছে আসলে আহ, প্রতি বছর যে একটা বাজেট ধরা লাগে একটা কলেজ চালানোর জন্য, তো সেক্ষেত্রে হচ্ছে বেতনটা আসলে অনেক সময় দেখা যায় বাড়ানো লাগে স্যারদের। তো সেক্ষেত্রে হয়তো খুব বেশি বাড়ায় না স্যাররা, হয়তো 50 টাকা 100 টাকা বাড়ায়। তো হচ্ছে ধরে নিতে পারো যে 1550 বা 1600 এদিক সেদিক হবে বেতনটা। এটা একটা। তারপর হচ্ছে যে যেটা যে এই পরীক্ষাগুলো কেমন হয়, তো আমার কলেজে পরীক্ষার যে সিস্টেমটা আমাদের হচ্ছে যে এই তোমাকে হচ্ছে 1 মাস বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 1.5 মাস হয়। এটা হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক সিলেবাসের উপর নির্ভর করে, যে হয়তো তোমার সিলেবাসটা একটু লং, তো হচ্ছে 1.5 মাস পর পর তোমার হচ্ছে প্রতিটা বিষয়ের একটা করে সিটি হবে। সিটিটা রেজাল্ট হচ্ছে যে আহ, তোমাকে দিয়ে দিবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। তারপর হচ্ছে যে ওই সিটি নাম্বার হয়তো আলাদাভাবে যোগ হয় না, বাট হচ্ছে ভালোই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাকে হচ্ছে আলাদা আলাদা দুইটা চ্যাপ্টার পড়ানোর পর পর হচ্ছে 1 মাস পর একটা সিটি নিচ্ছে, এটা বেশ ভালো গুরুত্বপূর্ণ। তারপর যেটা আসবে যে হচ্ছে ইয়ার ফাইনাল বা হাফ ইয়ারলি, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তোমাকে একটা নির্দিষ্ট ফি দেওয়া লাগবে। কারণ হচ্ছে তুমি যে পরীক্ষার হলে যে বসবা সেখানে হচ্ছে সারা গার্ড দিবে, তাদের একটা ফি রয়েছে। তারপর হচ্ছে যে তুমি খাতা ইউজ করবা, সেখানে একটা ফি রয়েছে। তো এই মিলিয়ে হয়তো তোমার হয়তো 2 থেকে 3 হাজার টাকা একটা ফি দেওয়া লাগতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে হাফ ইয়ারলিতে একবার, ইয়ার ফাইনালে একবার, আর হচ্ছে প্রি টেস্ট একবার, আর টেস্ট পরীক্ষার আগে একবার, এরকম হচ্ছে একটা ফি দেওয়া লাগবে। এই ফি দেওয়ার বাইরে আর হচ্ছে ফার্স্ট ইয়ারে তেমন কোনো খরচ নেই। আর আরেকটা হচ্ছে এক্সট্রা, আর হচ্ছে এই কলেজে তেমন কোনো বাইরে থেকে কোনো খরচ নাই। যেমন হচ্ছে অনেক কলেজ থাকে যে 2 মাস পর একটা হচ্ছে 5,000 টাকা একটা রিসিপ্ট ধরিয়ে দিয়ে বলতেছে যে এই টাকাটা হচ্ছে তোমাদের জমা দেওয়া লাগবে, এই খরচ ওই খরচ দেখা দিচ্ছে। তো এই কলেজ হচ্ছে এই ধরনের কোনো খরচ নেই। এটা হচ্ছে ভালো একটা কথা। তারপর হচ্ছে যে যে আইসিটি ল্যাব থাকে। তো আইসিটি ল্যাবে হচ্ছে যে একটা বিদ্যুৎ খরচ থাকে আলাদা, কারণ আমার হচ্ছে কম্পিউটার হচ্ছে আলাদা একটা বিদ্যুৎ বিল খরচ। তারপর তুমি কম্পিউটার গুলোকে ইউজ করতেছো, আর কম্পিউটার গুলো একটা মেইনটেনেন্স খরচ লাগে। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা পেইড সফটওয়্যার অনেক ইউজ করাই অনেক কলেজ হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কলেজ একটা ফি দেওয়া লাগে। আমার আমার কলেজের ক্ষেত্রে সেটা হচ্ছে যে প্রতি ইয়ারে হচ্ছে 1500 টাকা করে, 2 ইয়ারে হচ্ছে 3,000 টাকা দেওয়া লাগছে, যে আইসিটি ল্যাব যে ফিটা। তারপর হচ্ছে তুমি যখন সেকেন্ড ইয়ারে বা, তো তো সেটা আমাদের ফিটা ছিল 16,000। তো তুমি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 2,000 টাকা এদিক সেদিক বাড়িয়ে হচ্ছে ধরতে পারো হয়তো। তুমি হচ্ছে এখান থেকে 16 থেকে 20-এর মধ্যে ধরে রাখতে পারো ফিটা। হ্যাঁ, এর মধ্যে হবে। আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে একটা খরচ গেল। এরপর যে সবচেয়ে বড় খরচটা আসবে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার আগে। কারণ এটা বুঝতে পারো তুমি হচ্ছে যে টেস্ট পরীক্ষার আগে তোমার হচ্ছে কয়েক মাসের বেতন জমা হবে। কারণ তোমার হয়তো যে সেশনটাতে তোমরা ভর্তি হবা 20-21, সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা হবে 22। তো সেখানে হচ্ছে তোমার পরীক্ষার যে আগের মাস, তোমার পরীক্ষা আমরা সাধারণত দেখি এপ্রিল মাসগুলোতে হয়, তার আগের মাস হচ্ছে মার্চ। তো তোমাকে হচ্ছে কি করবে, কলেজগুলো হচ্ছে মার্চ পর্যন্ত বেতন রেখে দিবে। তো সেই হিসাবে হচ্ছে অনেকগুলো মাসের বেতন জমা হবে। এখানে একটা বড় ফি জমা হবে। তারপর হচ্ছে কিছু মেইনটেনেন্স ফি তোমার থেকে রাখবে, কারণ হচ্ছে প্রতিটা কলেজ হচ্ছে তোমার থেকে মেইনটেনেন্স ফি না রাখলে হচ্ছে এই কলেজ চলবে কি করে? তো সেই ক্ষেত্রে হচ্ছে মোটামুটি একটা ফি দাঁড়িয়েছিল 10 থেকে 11 হাজার টাকা। এখানে একটা বড় খরচ। তো এগুলো হচ্ছে মোটামুটি একটা অর্থনৈতিক খরচ। তুমি হচ্ছে এগুলো একটা সাম আপ করবা যে আসলে 2 বছরে তুমি আসলে এই খরচটা আসলে যোগান দিতে পারবা কিনা। এটা একটা বড় ব্যাপার। তোমার হচ্ছে ফ্যামিলির সাথে এটা নিয়ে আলোচনা করো যে হচ্ছে পার মান্থ হচ্ছে এত টাকা। আর এখানে হচ্ছে আরেকটা অর্থনৈতিক বিষয় যেটা উল্লেখ করতে ছিল, কারণ দেখা যায় যে আমরা হচ্ছে যত ভালো কলেজে ভর্তি হই না কেন, যে এটা ভালো কলেজ ওটা ভালো কলেজ, আলটিমেটলি হচ্ছে আমরা সবাই একটু না একটু হচ্ছে বাইরে পড়ি, কোথাও তো ব্যাচ পড়ি, কেউ হয়তো বাসায় টিচার রাখতেছি। তো এখানে হচ্ছে বাসায় যে টিচার রাখার যে খরচটা, এটাও কিন্তু হচ্ছে তোমার ইনক্লুড করতে হবে এই কলেজের খরচের ক্ষেত্রে। তুমি হচ্ছে যদি নিজে পড়তে চাও সেটা একটা আলাদা বিষয়। হ্যাঁ, সেটা হচ্ছে আমি ইনক্লুড করতেছি না, কারণ আমরা সাধারণ যে কেসটা দেখি সেটি হচ্ছে যে এই সবাই হচ্ছে বাইরে একটু না একটু পড়ে, হয় ব্যাচ পড়ে, এরকম আর কি। তো এটাও একটা বেশ ভালো খরচ। তো তুমি হচ্ছে এই অর্থনৈতিক যে খরচগুলো সেগুলো হচ্ছে বাসায় বসে সবার সাথে সাম আপ করে এটা নিয়ে আলোচনা করবা যে আমার 2 বছরে খরচ পড়বে, তো আসলে আমি বাসা থেকে এই অর্থটা পাবো কিনা। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা বিষয় যে এই পরীক্ষা গেল, তারপর হচ্ছে পরীক্ষা তো বললামই যে এই পরীক্ষাগুলো হবে। তারপর হচ্ছে যে ল্যাব গুলো হচ্ছে মোটামুটি সমৃদ্ধ ল্যাব, তোমাকে হচ্ছে প্রায় সবগুলো ল্যাবই করানো হবে। হ্যাঁ, ইভেন হচ্ছে আমি যে বছর থেকে ক্লাস শুরু করি, আমি যেদিন থেকে গিয়েছি ওই দিন থেকে হচ্ছে ল্যাব শুরু হয়েছিল। মানে হচ্ছে এই আমাদেরকে ক্লাস রুটিন দিয়ে দিয়েছিল, ওই ক্লাস রুটিন অনুসারে হচ্ছে যে এই ল্যাব শুরু হয়েছিল। সুতরাং ল্যাবে কোনো ফাঁকি ঝুঁকি নেই, ল্যাবে হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, সুতরাং ল্যাবে তোমাকে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, তো
তারপর আসে যে হচ্ছে প্র্যাকটিক্যাল খাতার করা বিষয়টা, এগুলো হচ্ছে তুমি আস্তে আস্তে বুঝে যাবা যখন হচ্ছে কলেজে উঠবা, স্যারা বলে দিবে এইভাবে সাজাবা, তো আসলে এগুলো কোনো বিষয় না। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে এই তোমার আসলে ট্রান্সপোর্টের যে বিষয়টা, যে হচ্ছে তুমি আসলে কোথায় থাকতেছো, তোমার আসলে আমি যেই কলেজে পড়তেছি, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে, আসলে এই কলেজটা আসলে ট্রান্সপোর্টের একটা বিষয়, যে হচ্ছে অনেকে মনে করে যে ভাই এটা তো ভালো কলেজ, আমি যেখানেই থাকি যাই। দেখো এখানে হচ্ছে একটা বড় বিষয় কাজ করে, যে হচ্ছে জার্নি করার বিষয়টা। তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট হচ্ছে খুবই একটা ছোট সময়, যে আসলে দেখবা যে কোন সময় যে চলে গেছে। তো এখন হচ্ছে তুমি আসলে জার্নি করে যদি হচ্ছে একদিনও গিয়ে না পড়তে পারো, বা হচ্ছে তুমি ব্যাচ পড়তে চাও, ওই ব্যাচও গিয়ে অ্যাটেন্ড করতে পারতেছো না, এটা আসলে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তোমার আসলে 2 বছর শেষে। তো এখানে একটা বড় কারণ যে তুমি আসলে ট্রান্সপোর্টটা একটু ঠিক করতে হবে। কারণ হচ্ছে প্রতিদিন হচ্ছে তুমি যদি এরকম হয় যে এভারেজ হচ্ছে তোমার জার্নি করা লাগতেছে 2 থেকে 4 ঘন্টা, তাহলে এটা বড় জার্নি হয়ে যায়। তোমার হচ্ছে স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া লাগবে, কারণ 2টা বছর তুমি হচ্ছে পড়াশোনা করবা, এখানে অনেক কিছু নির্ভর করবে। তো সেক্ষেত্রে হচ্ছে একটু কাছাকাছি, যেমন হচ্ছে যে ধরো বাস দিয়ে যাইতে হয়তো সম্ভবত হচ্ছে 45 থেকে 1.5 ঘন্টা, এর বেশি আসলে আমি মনে করি না যে এর চেয়ে বেশি দূরের হচ্ছে কলেজ সিলেক্ট করা উচিত। যেমন হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে আমার আমার বাসাও হচ্ছে নারায়ণগঞ্জের এদিকে, নারায়ণগঞ্জের এদিকে যারা থাকো রায়েরবাগ শনিরহাটা যাত্রাবাড়ি, তারা হচ্ছে ইজিলি এই ব্যাপারটা এই কলেজটা হচ্ছে চয়েস দিতে পারো। কেন দিতে পারো? কারণ হচ্ছে এখান থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ইজি, যেখান থেকে আসলে প্রচুর পরিমাণে বাস যায়, আর সকালবেলা বাস প্রচুর অ্যাভেলেবল থাকে, ভাড়াও খুবই অল্প, 10 টাকা ভাড়া নেয়, হয়তো 10 টাকা 15 টাকা এরকম নেয়। তো হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে এটা খুবই ভালো চয়েস, যে হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে এদিক দিয়ে খুবই ভালো। তারপর ওই দিক দিয়ে হচ্ছে যারা ধানমন্ডি আছো, আজিমপুর, আর তারপর হচ্ছে যে মোহাম্মদপুর, ওইখান থেকে হচ্ছে বাস আসে, সুতরাং তুমি হচ্ছে যে এটা ট্রান্সপোর্টের দিক দিয়ে খুবই ভালো। বাট আমি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মতিঝিলটাকে সাজেস্ট করবো না, কারণ মতিঝিল থেকে হচ্ছে গুলিস্তান আসা লাগবে, গুলিস্তান থেকে এসে হয়তো অনেক সময় তুমি রিক্সা পাবা না, গাড়ি পাবা না, রিক্সাতে গেলে হচ্ছে অনেক কষ্ট, ওই ক্ষেত্রে হচ্ছে তোমার ভাড়া অনেক বেশি পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে অনেকটা জার্নিও করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এই ট্রান্সপোর্টটা সাজেস্ট করবো না। তো এই মোটামুটি হচ্ছে কলেজটা হচ্ছে। আর এখানে আরেকটা যে ব্যাপার থাকে, যে অনেকে হয়তো ধারণা করে যে বুয়েট কলেজে যাব, ওইখানে গেলে হচ্ছে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাব যে বুয়েটে যাওয়ার জন্য। আসলে এরকম কোনো কিছুই না। বুয়েট খুবই একটি সাধারণ কলেজের মতো। এখানে হচ্ছে তোমাকে ওই আদার্স যে সকল পাবলিক ভার্সিটির মতো, বুয়েটও সেরকম পাবলিক ভার্সিটির মতো করেই তোমাকে পরীক্ষা দিতে হবে। এখানে কোনো কিছু ডিফারেন্ট নাই, তুমি কোনো ধরনের কোটা সুবিধা পাবে না, কোনো ধরনের হচ্ছে এই কলেজ বলে হচ্ছে স্পেশাল কোনো সুবিধা পাবে না যে তোমাকে গার্ড কম দিবে, এরকম কোনো ধরনের মানে কথাতে হচ্ছে তুমি বিশ্বাস করবে না। হ্যাঁ। আর হচ্ছে যে অবশ্যই যে 2টা বিষয় সবচেয়ে বেশি মাথায় রাখবে, সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয় আর হচ্ছে তোমার দূরত্বের বিষয়। কখনোই হচ্ছে এই 2টা বিষয়কে অবহেলা করবা না। আর হচ্ছে যে আরেকটা যে ব্যাপার কাজ করে এই সময় হচ্ছে যে আমার বন্ধু হচ্ছে এই কলেজে ভর্তি হয়েছে, আমিও গিয়ে ভর্তি হয়ে যাই, বাট হচ্ছে তুমি চিন্তা করতেছো না যে আসলে তোমার তোমার হচ্ছে অর্থনৈতিক অবস্থা, এই বিষয়গুলো হচ্ছে তুমি চিন্তা করতেছো না। তুমি আসলে ওই কলেজে গিয়ে হচ্ছে ঠিক থাকতে পারবা কিনা, অনেক দূরে হয়ে যায় তোমার বাসা থেকে, এরকম না। কারণ হচ্ছে যে তুমি একটা নতুন এনভায়রনমেন্টে যাবা, নিজের বাসা থেকে হচ্ছে নতুন একটা এনভায়রনমেন্টে যাবা, সবকিছুই নতুন। সুতরাং হচ্ছে সব ভেবে চিনতে, বিশেষ করে হচ্ছে পরিবারের মানুষের সাথে হচ্ছে আলোচনা করো। এখন হচ্ছে যে তুমি বলতে পারো যে ভাইয়া হচ্ছে আপনারা তো এখানে এক একজন এক এক রকম কথা বলতেছেন, হচ্ছে এই দূরে যাবা না, এই সেই হ্যান ত্যান। এখন হচ্ছে যে আমি এই সবগুলো কলেজ সম্পর্কে মোটামুটি একটা সম্মুখ ধারণা পাবো কিভাবে? এখান থেকে হচ্ছে তুমি এখানে তো দেখবা যে ভাইয়ারা, বাকি ভাইয়ারা হচ্ছে শেয়ার করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটু নিকটস্থ এলাকায় হচ্ছে যে বড় ভাইদের একটু খোঁজ নাও, কারা হচ্ছে আশেপাশের কলেজগুলোতে পড়ছে, তাদের সাথে একটু কথা বলো যে ভাই আসলে আমার এখানে যাওয়া উচিত কিনা, আমার বাসা এখানে, আপনি কিভাবে জার্নি করে হচ্ছে পড়াশোনা ঠিক রাখবেন। তো এই বিষয়গুলো হচ্ছে ওনাদের থেকে যদি একটু জানতে পারো, দেখবে যে অনেক বেশি ক্লিয়ার হইতেছে এই বিষয়গুলো। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে যে আর কখনো হচ্ছে আরেকটা বিষয় ইনফ্লুয়েন্স হবে না, সেটা হচ্ছে এডমিশন টেস্ট রেজাল্ট। যে আমাদের হচ্ছে অনেকটা টেন্ডেন্সি থাকে যে এই ঢাকা কলেজ থেকে তো অনেক বেশি হচ্ছে বুয়েটে যেতেছে, সিটি কলেজ থেকে অনেক বেশি বুয়েটে যেতেছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেছে, তো হচ্ছে ওইখানেই বোধহয় ভালো পড়াশোনা হয়। মোটেও ব্যাপারটা এরকম না। যারা হচ্ছে চান্স পায় অবশ্যই নিজের চেষ্টায় নিজের পড়াশোনা দিয়ে চান্স পায়, কখনোই এই ব্যাপারটা দিয়ে ইনফ্লুয়েন্স হবা না। এই ব্যাপারটা খুবই খারাপ জিনিস, যে আসলে তুমি যদি পরিশ্রম না করো, কলেজ তোমাকে কখনো ইউনিভার্সিটিতে নিয়ে দিয়ে ভর্তি করাই দিয়ে আসবে না। ভর্তি হতে হবে তোমার নিজের যোগ্যতায়। হ্যাঁ। আর এই ছাড়া হচ্ছে তেমন কোনো কলেজ থেকে সুবিধা পাবা না। হ্যাঁ। কলেজগুলো হচ্ছে আর একটু খেয়াল রাখবা, যে সকল কলেজগুলো একটু ল্যাব ট্যাব করায়, কারণ হচ্ছে তুমি যখন উচ্চতর শিক্ষা গ্রহণ করতে যাবা সেখানে ল্যাব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং ল্যাবকে হচ্ছে অবহেলা করবা না। তো এই মোটামুটি হচ্ছে, বাকি ভাইয়ারা হচ্ছে এখন আস্তে আস্তে বলবে, আমার পরে হয়তো আরেকজন বলবে, হৃদয় বলতে পারে। যাই হোক, আমি হচ্ছে কাউসারের কাছে আবার ফিরে যাচ্ছি।
ধন্যবাদ মাসুদকে। মাসুদ আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। ট্রান্সপোর্টেশন ব্যবস্থা এবং শিক্ষা খাতে যেরকম হচ্ছে তার কলেজে কি ধরনের কস্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে, তার ল্যাব সম্পর্কে আলোচনা করেছে। তো যারা যারা জয়েন করেছো আশা করি সবাই আহ ভালো আছো, সুস্থ আছো। তো যারা আহ শুনতেছো আমাদেরকে এসএসসি দিয়েছো অলরেডি এবং কলেজের জন্য, তারা কমেন্ট করতে পারো তারা কি জানতে চাচ্ছ, কমেন্ট করতে পারো, ভাইয়ারা তোমাদের প্রশ্নের উত্তর দিবে। এখন আমি চলে যেতে চাচ্ছি হৃদয়ের কাছে। হৃদয়, তোমার স্পিচটা যদি দিতে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের লাইভে। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমি আব্দুর রহমান হৃদয়, এইচএসসি 19 ব্যাচ, সরকারি বিজ্ঞান কলেজ। তো সরকারি বিজ্ঞান কলেজ নিয়ে কিছু কথা বলবো। সবার আগে এখানে যে কথাটা আসে সেটা হচ্ছে ভর্তি যোগ্যতা। তো ভর্তি যোগ্যতা তোমার সরকারি বিজ্ঞান কলেজে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের পড়ানো হয়, সেখানে অন্য কোনো বিভাগের স্টুডেন্টদেরকে অফার করা হচ্ছে না, তো হয় না। এখানে হচ্ছে তোমার ন্যূনতম ভর্তি যোগ্যতা জিপিএ 5, জিপিএ 5 ছাড়াও তুমি আবেদন করতে পারবা, কিন্তু আসলে মানে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু কম। এরপরে আসলে যেই কথাটা আসে সেটা হচ্ছে তোমরা এই সম্পর্কে ডিটেলস কথাবার্তা গুলো হচ্ছে আমাদের সরকারি বিজ্ঞান কলেজের ফেসবুক পেজে পাবা, আর হচ্ছে আহ, তোমরা পাবা, আমাদের ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবা। আর হচ্ছে এবার যে কথাটা আসবো সেটা হচ্ছে আমাদের কলেজে সেটা তোমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার গুলো। তো যেহেতু আমাদের কলেজ সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কলেজ, তো সরকার নির্ধারিত কিছু বেতন থাকে বা তোমার সেশন ফি। তো যখন তুমি প্রথম বর্ষে, মানে এখন এই বছর তুমি যে ভর্তি হবা, 4,000 থেকে 5,000 টাকা দিয়ে তোমার ভর্তি হতে হবে, সেটা হচ্ছে তোমার প্রথম বর্ষের জন্য। এরপর তোমার দ্বিতীয় বর্ষে আবার যখন ভর্তি হবা তখন ওই সেম এভাবে 4,000 থেকে 5,000 টাকা দিয়ে ভর্তি হবে। আর প্রতি মাসে হচ্ছে তোমার আহ, সরকার নির্ধারিত এটা 20 টাকা করে বেতন, সেটা হচ্ছে তোমার যে কোনো পরীক্ষার ফি বা এই যে এভাবে যখন ভর্তি হবো তখন এগুলো নিয়ে নেওয়া হয়, প্রতি মাসে আলাদা আলাদা নেওয়া হচ্ছে না। আর হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা আমাদের এখানে হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে অর্ধবার্ষিক, আর একটা সিটি পরীক্ষা হয় মাঝখানে, মানে ভর্তির পরে আর হাফ ইয়ারলি পরীক্ষার মাঝখানে একটা সিটি পরীক্ষা হবে। এরপরে হাফ ইয়ারলির পরে আরেকটা সিটি পরীক্ষা হয়ে তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। এরপর আবার সেম সিস্টেম হচ্ছে তুমি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবা, হচ্ছে তোমার সেখানে হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষার জায়গায় টেস্ট পরীক্ষাটা হবে। এরপর তুমি হচ্ছে এইচএসসি তে বসবে। এই হচ্ছে আমাদের যদি আরেকটা কথা বলি, মোটামুটি ফাইন্যান্সিয়াল দিকের কথা যদি তুমি চিন্তা করো, যেহেতু সরকারি কলেজ, তুমি মোটামুটি 2 বছরে 10,000 বা তার কম টাকায় তুমি এখানে মোটামুটি শেষ করতে পারবা। মানে পড়াশোনায় তোমার টোটাল কলেজের যে খরচগুলো সেটা হচ্ছে তোমার 10,000 বা তার কমের মধ্যে শেষ করতে পারবা। আর হচ্ছে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ফর্ম ফিল আপের জন্য সরকার নির্ধারিত টাকা যত বলে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরে সেটা তোমাদের নেওয়া হবে। আর টেস্ট পরীক্ষার পরে এখানে আলাদা কোনো মডেল টেস্ট বা এরকম কোনো পরীক্ষা দিতে হয় না, ক্লাসও তেমন একটা হয় না। তবে যদি স্টুডেন্টরা যদি চায় যে তাদের কোনো মানে কোনো স্টুডেন্ট বা কোনো একটা সেকশনের স্টুডেন্টরা যদি চায় বা কেউ যদি বলে যে আমাদের এই বিষয়গুলোতে আমরা মানে স্পেশালি আমরা ক্লাস চাচ্ছি, তাহলে টিচাররা এই বিষয়ে একটু কনসিডার করতে পারে। আর হচ্ছে টোটালি তোমরা হচ্ছে 1200 স্টুডেন্ট হচ্ছে আমাদের কলেজে প্রতি বছর নেওয়া হচ্ছে। 8টা সেকশন থাকবে, 8টা সেকশনে 150 করে স্টুডেন্ট, সেখানে তুমি পড়তে মানে সুযোগ পাচ্ছ। আটটা আটটা টোটাল 8টা সেকশন, টোটাল 1200 স্টুডেন্ট। আর হচ্ছে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এবার আসবো যারা ঢাকার বাইরে থেকে আমাদের কলেজে পড়তে মানে পড়বে, মানে ঢাকার বাইরে থেকে যারা আসে, অনেকে গ্রাম থেকে আসে বা ঢাকার বাইরে বিভিন্ন শহর থেকে আসে, তাদের জন্য আবাসিক 2টি হলের ব্যবস্থা আছে, ডক্টর কুদরতি খুদা হল এবং কাজী নজরুল ইসলাম হল। সেখানে হচ্ছে 120 প্লাস 150, টোটাল হচ্ছে তোমার 170 জন, 270, সরি, 270 জন স্টুডেন্টের তোমার থাকার ব্যবস্থা আছে আবাসিক। সেখানে হচ্ছে তুমি থাকার জন্য সেখানে হচ্ছে তোমাকে অফার করা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসছো। আর হচ্ছে এবার আসবো ট্রান্সপোর্টেশনের ব্যবসাটা হচ্ছে আমাদের কলেজের 2টা বাস আছে, সেটা হচ্ছে স্পন্দন 1 এবং স্পন্দন 2 নামে তাদের তারা পরিচিত আর কি। তারা একটা হচ্ছে আসে তোমার সাইনবোর্ড থেকে কলেজ পর্যন্ত, এটা এটা হচ্ছে তোমার যাত্রাবাড়ি হয়ে বাসাবো খিলগাঁও দিয়ে একদম তোমার 7 রাস্তা হয়ে একদম কলেজে যায়। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মিরপুর রুট থেকে আসে কলেজে। তো যেহেতু আমাদের কলেজ তেজগাঁও থানার ফার্মগেটে অবস্থিত, তো আমি বলবো সব এই জায়গাটা আসলে
পুরা যারা ঢাকা থেকে পড়াশোনা করতেছে, মানে ঢাকায় যারা, যাদের বাসা বা যারা ভাড়া থাকে বা নিজেরা স্থানীয় ঢাকার, তারা হচ্ছে যে কোনো জায়গা থেকে তোমরা ফার্মগেটের বাস পেয়ে যাবা। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে ফার্মগেটের বাস পেয়ে যাবা, যেহেতু এখানে এই জায়গায় এই জায়গার আসলে ট্রান্সপোর্টেশনের কোনো অত একটা সমস্যা নেই। তারপরেও তুমি যে কোনো জায়গা থেকেই ফার্মগেটের বাস অ্যাভেলেবল আছে। তো তুমি হচ্ছে এটাতে তোমার কোনো প্রবলেম নাই। আর এবার কথা বলবো হচ্ছে তোমার ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে। তো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টই বলো, তোমার বায়োলজি বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বা তুমি আইসিটি বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আলাদা ল্যাবরেটরি ব্যবস্থা আছে, এবং ল্যাবরেটরিতে হচ্ছে তোমার স্কিল্ড টিচাররা খুবই স্কিল্ড, খুবই দক্ষ। তোমার সেখানে হচ্ছে তোমার উন্নত মানের যন্ত্রপাতি পাবা তুমি, সাথে তুমি হচ্ছে সেখানে খুবই মানে খুবই গুরুত্ব সহকারে তোমার ল্যাব ক্লাস গুলো নেওয়া হবে। আমি আমাদের প্রথম 1 মাস পরে আমাদের ল্যাব ক্লাস গুলো শুরু হয়ে গেছিল, এবং খুবই ভালোভাবে টিচাররা খুবই আন্তরিকতার সহিত তোমাকে ল্যাব ক্লাস গুলো নিবে, এবং ল্যাবে তোমাকে খুব ভালোভাবে তুমি শিখতে পারবা। এটা আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি যে ল্যাবে তুমি খুব ভালোভাবে শিখতে পারবা ল্যাব ক্লাস গুলো করে। আর হচ্ছে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচাররাই হচ্ছে তোমার খুবই স্টুডেন্টদের খুবই আন্তরিক, যেটা একটা কথা খুবই প্রচলিত যে সরকারি কলেজে, অনেকেই এগুলো বলে, আমিও শুনছি। তো এটা হচ্ছে তোমার সরকারি কলেজে খুব পড়াশোনা হয় না। এটা আসলে আমি বলবো, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই কথাটা আসলে ভিত্তি নেই। অন্তত সরকারি বিজ্ঞান কলেজে আমি নিজে পড়ছি, সেটা আমি আমার ব্যাপারটা বলছি, যে সেটা হচ্ছে এইগুলা আসলে তুমি আমাদের কলেজে টিচারদের থেকে 100% এফোর্ট পাবা। এটা 100% একদম, এটা আমি তোমাকে বলতে পারি, নিশ্চিত করে বলতে পারি যে এফোর্ট পাবা 100%। টিচাররা খুবই আন্তরিক। তোমার যে কোনো সমস্যায়, তোমার ক্লাস বা ক্লাসের শেষে হোক, যে কোনো সমস্যায় তুমি টিচারদের কাছ থেকে তুমি জিনিসগুলা জানতে পারবা, বা তোমার সমস্যা হলে সেগুলা তোমার কোনো প্রবলেম সলভ করে নিতে পারবে, সেটা সমস্যা নেই। টিচাররা খুবই আন্তরিক। আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমাদের এখানে হচ্ছে কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু ক্লাব আছে, সেটা হচ্ছে কালচারাল ক্লাব আছে, তারপরে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, তোমার ডিবেট ক্লাব আছে। এই ক্লাবগুলোতে তুমি জয়েন করতে পারো। সে তোমার যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি তোমার ইচ্ছা থাকে, সায়েন্স ক্লাব আছে, সেটা হচ্ছে। আর এইসব খুবই সবগুলো ক্লাবেরই দায়িত্বে আমাদের কোনো না কোনো টিচার আছে, মানে এই ক্লাবগুলোর দায়িত্বে আছেন, এবং তারা খুবই ভালোভাবে এগুলা তত্ত্বাবধান করতেছে। তো সাথে হচ্ছে তোমার তুমি রোভার স্কাউটে যেতে পারো, বিএনসিসি তে যদি তোমার ইচ্ছা থাকে, সেটাও সুযোগ আছে খুব ভালোভাবে। ফটোগ্রাফি ক্লাব আছে, সেখানেও যেতে পারো খুব ভালোভাবে, সেটাও খুব অ্যাক্টিভ। তো এভাবে মোটামুটি তুমি সবকিছুই পাবা। আমার টোটাল ক্যাম্পাস হচ্ছে 9 একর। 9 একর ক্যাম্পাস, খুবই সুন্দর একটা ক্যাম্পাসে, মনোরম পরিবেশ, পড়াশোনার জন্য খুবই একটা ভালো পরিবেশ সরকারি বিজ্ঞান কলেজে। তো তোমাদের যারা বলবো আমাদের অনুজ জুনিয়র যারা আছো, তাদেরকে স্বাগতম আমাদের কলেজে। আমাদের কলেজে তোমরা যদি ভর্তি হও, খুবই ভালো একটা পরিবেশ, বলতে পারি যে খুবই ভালোভাবে পড়াশোনা করে 2টা বছর তুমি শেষ করতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা। এই বলে আমি আবার কাউসারের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ হৃদয়কে তার অসাধারণ বক্তব্য রাখার জন্য। খুবই সুষ্ঠু বক্তব্য রেখেছে হৃদয়। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ঢাকা কলেজ নিয়ে আলোচনা করার জন্য। আমি নিজেই বলছি, ঢাকা কলেজে আসলে রিকোয়ারমেন্টস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা হচ্ছে 900টি, এবং ন্যূনতম জিপিএ অ্যাপ্লাই করার জন্য 5.00, এবং অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে 150 সিট এবং ন্যূনতম জিপিএ 4.75। মানবিক শাখায় বা মানবিক বিভাগে তুমি পাবে 150 সিট, 4.5 ন্যূনতম জিপিএ। তো এগুলো আসলে বলার কথা না আমাদের, তারপরে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা যে জিনিসগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি কেন ঢাকা কলেজে ভর্তি হবে, বা ঢাকা কলেজ কেন তোমার সেরা পছন্দ হবে। দেখো, যত কলেজ রয়েছে ঢাকা শহরে, যত সরকারি কলেজ রয়েছে, তার মধ্যে অন্যতম ঢাকা কলেজ, এবং নটরডেমের পরই আসে ঢাকা কলেজ, এটা আমরা সবাই জানি, বলার অপেক্ষা রাখে না আসলে। তো আচ্ছা, আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে ঈশান, ওয়েট মেকানিক্যালের স্টুডেন্ট, এবং সে এনডিসি ছিল। তাকে স্বাগতম। আচ্ছা, এবার আমি আমার বক্তব্যে চলে যাচ্ছি। তো ভাইয়া, এই যে মাসুদ ভাইয়া আমাদেরকে অনেক কথা বলেছে যে কিভাবে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা, তারপরে আমাদেরকে বলেছে
কোন কলেজ কিভাবে বাছাই করতে হবে, দূরত্বর বিষয়টা সবকিছুই আমি ঢাকা কলেজে উল্লেখ করছি। আচ্ছা, ঢাকা কলেজে তুমি যখন ভর্তি হবে তখন তোমার কাছে সরকারি কলেজের হিসেবে প্রায় 4,000 টাকার মতো তোমার ভর্তি নিবে, এবং ঢাকা কলেজে ভর্তি হয়ে মানে সরকারি কলেজ হিসেবে ভর্তি হয়ে তুমি খুবই স্বাচ্ছন্দ্য লাভ করবে, ফিনান্সিয়াল খুব লাভ পাবে। কিভাবে? যেমন হচ্ছে তোমার মান্থলি বেতন হচ্ছে 20 টাকা, তো এটা 4,000 টাকা বা এরকম সামথিং ভর্তির সাথে 1 বছরের টাকা নিয়ে নেবে, তোমার আর কোনো ফিস দিতে হচ্ছে না। হৃদয় আমাদেরকে বলে দিচ্ছে যে অলরেডি 10,000 টাকার মধ্যে সরকারি কলেজে তুমি শেষ করতে পারো গভর্নমেন্ট সায়েন্সে। আমাদের কলেজে ঠিক একই রকম অবস্থা, 10,000 টাকায় তুমি কলেজের যে নির্ধারিত ফিস গুলো আছে সেগুলো দিতে পারবো এবং টেস্ট ফিস গুলো দিতে হবে। আচ্ছা, এবার আসি আমাদের কলেজে যে শিডিউলটা, ক্লাস টাইম যে শিডিউলটা, আমাদের কলেজে ক্লাস টাইম শিডিউল হচ্ছে 8টা থেকে 11টা, নর্মাল ক্লাস, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাস না, সেশনাল ক্লাস না, শুধু আমাদের যে থিওরি ক্লাস সেগুলো হচ্ছে 8টা থেকে 11টা, অর্থাৎ তুমি সকালে ঘুম থেকে উঠতে হবে। এবং আমাদের কলেজের আগে আমাদের সময় 4টি বাস ছিল, এখন আমাদের 8টি বাস হয়েছে। ঢাকা শহরে বিভিন্ন রুটে আমাদের বাস রয়েছে, খুব সহজে তোমরা জয়েন করতে পারবে এবং খুব সহজে যাতায়াত করতে পারবে আসলে। তো এই বাসের জন্য আলাদা কোনো ফিস নেয় না ঢাকা কলেজ কর্তৃপক্ষ। তো যাতায়াত ক্ষেত্রে তোমরা হয়তোবা খুব লাভবান হবে। পরবর্তীতে আসতেছি যে সেশনাল ক্লাসটা, সপ্তাহে একদিন করে একটা সাবজেক্টের উপরে সেশনাল ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর উপরে থাকে। আর হচ্ছে খুবই রেয়ার বা হচ্ছে মাসে একবার এরকম আইসিটি ল্যাবটা হয় আসলে। তো আমাদের কলেজে ঢাকা কলেজ অবশ্যই তোমরা জানো সরকারি কলেজগুলো ঢাকার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কলেজ। তো এখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ টিচারও রয়েছে, সবাই খুব ভালো ডেলিভারি দিতে পারবেন না, আশা করি তোমাদের পছন্দের ক্রমের প্রথম চয়েস এবং ভালো কলেজ হিসেবে এটা তোমাদের কাছে স্বীকৃত। যাই হোক, পরবর্তীতে আসি যে কোর্সটা সবচেয়ে বেশি আমার ফেস করতে হয় যে ভাই বিজ্ঞান বিভাগ থেকে, যেহেতু আমি বিজ্ঞান বিভাগ থেকে কত পেলে আমি চান্স পেতে পারি বা আমার একটা আশা থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, এটা আসলে খুব ভালো করে ঢাকা কলেজ কর্তৃপক্ষ দেখে না, তবে হচ্ছে জিপিএ বললাম যেটা নিম্ন যে জিপিএ সেটা লাগে 5.0, তুমি অ্যাপ্লাই করতে পারবা। অ্যাপ্লাই করার পর নাম্বারের ভিত্তিতে তোমাকে গ্রহণ করবে তারা। তো সেই ক্ষেত্রে এখানে আমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজে কত মার্কস পেলে চান্স পেতে পারি। যাই হোক, তো ঢাকা কলেজে আমাদের সময় আমি প্রথমবার চান্স পাইনি, আমি দ্বিতীয়বার চান্স পেয়েছিলাম মাইগ্রেশনের মাধ্যমে। আর তোমরা ইতিমধ্যে জানো যে একজন শিক্ষার্থী বর্তমান নিয়ম অনুযায়ী 3বার বা 3টা ধাপে সে একটা কলেজের জন্য মনোনীত হবে। প্রথম ধাপ হচ্ছে তুমি অ্যাপ্লাই করবে সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ। পরবর্তীতে তুমি একটা কলেজে পাবে তোমার হচ্ছে সিরিয়াল নাম্বার অনুসারে। দেন আমি সেক্ষেত্রে আমি ঢাকা কলেজ পাইনি, আমি গভর্নমেন্ট সায়েন্স পেয়েছিলাম। পরবর্তীতে আমি সেকেন্ড টাইমে ঢাকা কলেজে পেয়েছিলাম, আমার মার্কস ছিল 1167 এবং আরেকবার মাইগ্রেশন হয়েছিল, সেখানে আমার জানা মতে 1162 কি 61 হচ্ছে আমাদের লাস্ট মার্কস ছিল, শুধু কোটা ছাড়া। বিভিন্ন কোটা ছিল, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, বিভিন্ন কোটা ছিল, তবে এবার আছে কিনা আমি জানি না, তবে মুক্তিযোদ্ধা কোটা এখনো আছে, এটা 100% শিওর। তো পরবর্তীতে আমি যেটা যাচ্ছি, আমাদের পরের ব্যাচ অর্থাৎ 18 ব্যাচ যারা হচ্ছে এইচএসসি সরি আমাদের পরে যে ব্যাচ দিয়েছে অ্যাডমিশন বা হচ্ছে তারা ঢাকা কলেজে অ্যাডমিট হয়েছে, সেই ক্ষেত্রে 1155 এইরকম মার্কস হচ্ছে পর্যন্ত লাস্ট চান্স পেয়েছে। ঠিক আছে, তো আমি এবার বলতে পারি এই বছরে তোমরা যদি 1150 প্লাস মার্কস পেয়ে থাকো, আশা করা যায় তোমরা ঢাকা কলেজের জন্য মনোনীত হবে। ঠিক আছে, তো ট্রান্সপোর্ট ব্যাপার তারপর হচ্ছে বলা হয়ে গেল। তো লাস্ট যে ব্যাপারটা থাকে, যারা দূর দূরান্ত থেকে অর্থাৎ ঢাকা শহরের বাইরে থেকে আসবে, রাজশাহী তারপর হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল, দক্ষিণাঞ্চল, বরিশাল, পটুয়াখালী বা এদিকে সিলেট, যেখান থেকে আসো না কেন, ঢাকা কলেজে বেশ কয়েকটি ছাত্রাবাস রয়েছে। সেখানে সিনিয়র থেকে শুরু করে, তোমরা অবশ্যই জানো ঢাকা কলেজে অনার্স রয়েছে, তো সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সবাই হচ্ছে মোটামুটি কম বেশি হল পেয়ে থাকে। তো সেক্ষেত্রে এইচএসসি শিক্ষার্থীদের জন্য হল বরাদ্দ থাকে এবং তাদের মেধাক্রমের মাধ্যমে মানে কিছু একটা পরীক্ষা বা তাদের কিছু একটা থাকে, সেভাবে তারা হল দিয়ে থাকে, বিভিন্ন ধরনের হল। তো আশা করি হলের সমস্যাটা থাকবে না, কারণ সেখানে বেশ কয়েকটি হল রয়েছে। যাই হোক, এখন আমি ঢাকা কলেজে আলোচনা শেষ করতে চাই এবং সবাই যেটা জানতে চাচ্ছে এনডিসি অর্থাৎ নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ
সম্পর্কে, যে কিভাবে খুব সহজে আমরা সেখানে চান্স পেতে পারি। এবং গতকাল ইতিমধ্যে নটরডেম কলেজ তাদের ভর্তি পরীক্ষা সম্পর্কে কিছুটা রিভিল করেছে, আমরা সেটা সম্পর্কে জানবো। আমাদের মারুফ মারুফ সে কুয়েটে বর্তমানে অধ্যয়নরত আছে এবং সে প্রাক্তন নটরডেমের শিক্ষার্থী। মারুফের কাছে চলে যাচ্ছি, মারুফকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ কাউসারকে। আসসালামু আলাইকুম সবাই। প্রথমেই আমি বলবো যে আমাদের সকলের একটা মানে ইচ্ছা থাকে নটরডেম কলেজে পড়ার জন্য। তো নটরডেম কলেজে আসলে মানে বাকি সরকারি কলেজগুলোর মতন বা অন্য সকল প্রাইভেট কলেজগুলোর মতন নাম্বারের ভিত্তিতে আসলে ভর্তি প্রক্রিয়া হয় না। তো এখানে আসলে ভর্তি করার জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং সেখান থেকে কলেজ সিদ্ধান্ত নিবে তুমি ভর্তি হতে পারবে কিনা। তো প্রতি বছরের মতন এবছরও ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে, যেহেতু করোনা মহামারী চলছে তাই এবছর আর কি সেভাবে পরীক্ষা নিতে পারছে না, অনলাইন পরীক্ষার মাধ্যমে সেই ভর্তি পরীক্ষার আয়োজন হয়ে থাকবে। কিন্তু সেখানে ভাইবার যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটা হবে না। তো বিগত বছরের আলোকে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কলেজের ভর্তির যে ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা সবকিছুই আমাদের ইতিমধ্যে কলেজ ওয়েবসাইট এবং কলেজ নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হয়েছে। আহ তো এবছর গত বছরের তুলনায় এবছর 10টি বিজ্ঞান বিভাগে মনে হয় 10টি আসন সংখ্যা বৃদ্ধি করেছে এবং টোটাল 1780 জন ভর্তি হতে পারবে বাংলা মাধ্যমে। আর ইংলিশ মাধ্যমে যত সম্ভব 300টি। তো এই 1780 এবং 300 মিলে টোটাল 16টি গ্রুপ থাকে আমাদের কলেজে। এই 16টি গ্রুপের মধ্যে আমাদের সকলে আসন বিন্যাস হয়ে থাকে। তো ভর্তি পরীক্ষার যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে নর্ডেম কলেজ কিভাবে ভর্তি পরীক্ষা নিবে কখনোই সেটা বাইরে প্রকাশ করে না। প্রতি বছর বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে থাকে। আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম 2017 সালে, সে বছর পরীক্ষা হয়েছিল 50টি নৈর্ব্যক্তিক প্রশ্ন বা অবজেক্টিভ। সেখানে হচ্ছে সময় দিয়েছিল 30 মিনিট এবং 30 মিনিটের পরীক্ষার পরপরই আমাদেরকে ভাইবার জন্য কল করা হয়েছিল এবং সেখানে আমরা ভাইবা পরীক্ষা দেই এবং 5 দিন পর আমাদের ফলাফল দেওয়া হয়েছিল। তো এভাবে পরীক্ষার আসলে ব্যাপারটা হয়ে থাকে। এবং 2018 সালে আমি শুনেছিলাম যে ভর্তি পরীক্ষার সময় কিছুটা বাড়ানো হয়েছে। তো আশা করি এবারের ব্যবস্থাটা তো আমরা সবাই জানছি যে অনলাইন মাধ্যমে পরীক্ষা হবে। সে ব্যাপারে কলেজ গতকালকে ইতিমধ্যে কিছু তথ্য দিয়ে দিয়েছে আমাদেরকে, তো সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। আর এরপর বলবো হচ্ছে নর্ডেন কলেজের আর্থিক ব্যবস্থা, বা আর্থিক ব্যবস্থা তোমাদের কেমন থাকলে সেখানে পড়তে পারবে। প্রথম কথা হচ্ছে নর্ডেন কলেজ এমন একটা কলেজ যেখানে আসলে যে কোনো ফিনান্সিয়াল কন্ডিশন ফ্যামিলি যেমনই হোক না কেন সবাই সেখানে পড়তে চায়। তো সেই ব্যবস্থার আলোকে বলবো যে আমাদের সময় কলেজে ভর্তি পরীক্ষা ভর্তির জন্য লেগেছিল টোটাল 13,700 টাকা। তো এত বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের সেশন চার্জ টোটাল 9,000 টাকার মতন, এবং বাকিটা হচ্ছে আমাদের কলেজের ইউনিফর্ম, কলেজ থেকে কিছু খাতা দেয়, এবং আমাদের যে সবচেয়ে বড় গর্বের বিষয় সেটা হচ্ছে আমাদের কলেজ ব্যাগ একটা দেওয়া হয়। তো সেই সকল কিছু মিলে আমাদের প্রায় টোটাল 14,000 টাকার মতন লাগে, এবং আমাদের মাসিক বেতন হচ্ছে প্রায় 1,000 টাকা ছিল, বর্তমানে সেটি 1,200 করা হয়েছে। যেহেতু আমরা জানি যে এটি একটি প্রাইভেট কলেজ এবং এটি হলিক্রস সংঘের দ্বারা পরিচালিত হয়, তাই প্রাইভেট কলেজ হিসেবে টাকার পরিমাণটা মানানসই রাখা হয়েছে আসলে। আহ মানানসই রাখা হয়েছে। আর কলেজের জীবন, কলেজ লাইফ সম্পর্কে বলতে গেলে বলবো যে কলেজের স্যাররা সকলে আরে ছাত্রদের সাথে খুবই ইন্টারেক্টিভ এবং খুব ভালোভাবেই সকলের সাথে আচরণ করে থাকে। আর এবং তোমরা এখানে আসলে আমাদের সকল শিক্ষকদের সাথে আর কি তোমরা খুব ভালোভাবে সহায়তা পেতে পারবে। আমাদের কলেজের শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করে থাকে যাতে তোমরা সব ধরনের সব দিক থেকে, শুধু পড়ালেখার দিক নয়, মানসিক দিক থেকে এবং মানসিক দিক থেকে যাতে নিজেদেরকে একদম গড়ে তুলতে পারো সে ব্যাপারে সর্বাত্মক সহায়তা করবে। এবং এর জন্য আমাদের কলেজের প্রায় ক্লাব আছে টোটাল 23টির মতন। সেই 23টি ক্লাবের সাথে তুমি যদি নিজেকে কোনো একটার সাথেও যুক্ত করতে পারো তাহলে দেখা যাবে স্যারদের সাথে তোমার ইন্টারাকশনটা খুব ভালো হবে এবং তারা তোমাকে ভালোভাবে চিনবে এবং তোমাকে আরো বেশি পরিমাণে সহায়তা পেতে পারবে তুমি স্যারদের কাছ থেকে। আর বলবো যেটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়টা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কড়াকড়ি করা হয় নর্ডেম কলেজে প্র্যাকটিক্যালের বিষয়ে। তো প্র্যাকটিক্যালের আমরা জানি যে প্র্যাকটিক্যালের জন্য আলাদা খরচ লাগে। তো এই খরচ বাবদ তারা প্রথম বর্ষে আমাদের কাছ থেকে প্রায় 2,500 টাকার মতো নিয়েছিল। তো তারা এই 2,500 টাকার মাধ্যমে আসলে আমাদের কলেজ খাতা, কলেজ এই ল্যাব খাতা, তারপর ল্যাব বই এবং ল্যাবের জাতীয় আনুষঙ্গিক খরচ আছে সবকিছু আমাদের প্রোভাইড করেছিল এর মাধ্যমে। তো
ল্যাবের নিয়মটা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে আমাদের গ্রুপ ওয়াইজ ল্যাবের রুটিন থাকে, এবং সেখানে আমাদের কখন কি হবে, কোন গ্রুপের কোন ল্যাবটা করানো হবে, কোন প্র্যাকটিক্যাল করানো হবে, সে ব্যাপারে আসলে আমাদের নোটিশ বোর্ডে সবই দেওয়া থাকে এবং প্রতিনিয়ত সেটা আপডেট করা হয়। আর যদি কেউ কোনো অনিবার্য কারণবশত ল্যাব মিস করে, তাহলে সেখানে মেকআপের ব্যবস্থা আছে, এবং পরবর্তীতে ফাদারের কাছ থেকে অনুমতি সাপেক্ষে সেই মেকআপ করা যায়। অথবা সেন্ট আপ টু, অর্থাৎ আমরা যেটাকে অন্য কলেজে বলি টেস্ট পরীক্ষা, আমাদের কলেজে সেটাকে বলা হয় সেন্ট আপ টু পরীক্ষা। সেন্ট আপ টু পরীক্ষার পরে কিংবা আগে সেগুলোর মেকআপ করিয়ে নেওয়া হয় আমাদের। আর এরপর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, নরডেম কলেজে ভর্তি হলেই সবাই মনে করে যে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটির দুয়ার খুলে যায়। হ্যাঁ, অবশ্যই কলেজ তোমাকে সহায়তা করবে সব দিক থেকেই, কলেজের শিক্ষকরা তোমাদের সর্বাত্মক চেষ্টা করবে। কলেজের স্যারদের ফলো করলে আসলে বাইরে কোনো টিচার লাগে না। তারপরে যদি তোমার লাগে তুমি বাইরে পড়তে পারো তোমার ইচ্ছাক্রমে, তবে আমি আশা করি যে তোমাদের লাগবে না। কিন্তু তারপর যেটা বলবো সেটা হচ্ছে, কলেজ তোমাকে সর্বাত্মক চেষ্টা করবে তুমি যাতে ভালো ফলাফল করো, একজন ভালো মানুষ হতে পারো। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে চেষ্টা করবে সেটা হচ্ছে তোমার ব্যাপার। তুমি যদি ঠিক মতন চেষ্টা করতে পারো, আশা করি তুমি ভালো ফলাফল করতে পারবে। এমন অনেক আছে যারা নর্ডেন কলেজে ভর্তি হওয়ার পর শুধুমাত্র কলেজের কথা চিন্তা করে কলেজের উপর নিজেদেরকে ছেড়ে দিয়ে নিজেদের জীবন ধ্বংস করেছে। এমন সংখ্যা বেশি একটা নয়, খুব কম, কিন্তু তারপরে আমি বলবো যে নিজের চেষ্টাই সবচেয়ে বেশি। তুমি যে কলেজেই পড়ো না কেন, তুমি যদি নিজের চেষ্টা না করো, তুমি কখনোই ভালো করতে পারবে না। তো আমাদের কলেজ সম্পর্কে এতটুকুই বলা ছিল। আর অনলাইন এক্সামের ব্যাপারটা নিয়ে আমি আশা করি আমার বন্ধু ঈশান তোমাদেরকে আরো বিস্তারিত কথা বলবে। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মারুফ। ধন্যবাদ মারুফকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো এখন আমরা চলে যাব ঈশানের কাছে। আসলে এতক্ষণ মারুফ যেটা বললো, বিগত বছরে এবং তার বছরে কিভাবে হচ্ছে কি পরীক্ষাগুলো হয়েছিল এবং বিভিন্ন ধরনের ফিস, মানে অ্যাডমিশন ফিস, বিভিন্ন জিনিস নিয়ে এবং তাদের বিভিন্ন ক্লাব নিয়ে আলোচনা করেছে। আচ্ছা, এবার আমরা কিছু কোশ্চেনে চলে যাই। তাসফিয়া ইসলাম কোশ্চেন করেছে, ভাইয়া বিএনসি এইচসিসি এর ব্যাপারে জানতে চাই। পরবর্তীতে প্রশ্ন করেছে, ভাইয়া গার্লস কলেজগুলো সম্পর্কে বলার জন্য কোনো আপু নেই? আচ্ছা, তোমাদের আপু আসবে। আজকে আসার কথা ছিল হলিড ক্রসের আপু, তো আপু আসতে পারেনি কোন একটা টেকনিক্যাল কারণে। তো আমরা আশা করবো নেক্সট লাইভে 12 তারিখ বা হচ্ছে 11 তারিখের মধ্যে আমরা হলি ক্রস, তারপরে হচ্ছে আশেপাশে যেসব কলেজে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং যেসব কলেজগুলো তোমাদের জন্য রিভিউ না করলেই না, সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো এবার চলে যাচ্ছি ঈশানের কাছে, তার মূল্যবান বক্তব্য কিভাবে হচ্ছে আমাদের এক্সামটা হতে পারে। ইতিমধ্যে এনডিসি কিছু একটা পাবলিশ করেছে। তো ঈশান, আচ্ছা, কোশ্চেনটা আরেকবার আমি শুনতে পারি নাই, নেটটা খুব। আচ্ছা, হ্যাঁ, তুমি গ্রামে, তুমি অনেক কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের সাথে এখন যুক্ত হচ্ছে নটরডেমের আরেক কৃতি শিক্ষার্থী জুবায়ের আহমেদ। আচ্ছা, ঈশানের কাছে আমরা যেটা জানতে চাচ্ছি বা সকলের যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে, যেহেতু তোমাদের কলেজে আলটিমেটলি একটা নোটিশ দিচ্ছে যে কিভাবে, এখানে নেট কালেকশনের প্রবলেম হচ্ছে। ঈশান যদি আসে আমি অ্যাড করব অবশ্যই। আচ্ছা, জুবাইয়ের কাছে জানতে চাচ্ছি, জুবাইয়ের কি অবস্থা? মাইকটা মিউট থেকে আনমিউট করে বলতে পারো। তো আলহামদুলিল্লাহ, কি খবর সবার? হ্যাঁ জুবাইর, এই তো আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। মোটামুটি একটা কলেজে আলোচনা করেছি, এখন এনডিসি তে আছি। ঈশান আবার আসতে পারছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঈশান কি শুনতে পাচ্ছিস? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা তোর কাছে যেটা জানতে চাচ্ছি বা স্টুডেন্ট যেটা জানতে চাচ্ছে, যেহেতু নটরডেম কলেজ ইতিমধ্যে তাদের পরীক্ষার ধরন সম্পর্কে বলে দেয়নি, বা 40 মিনিটের একটা পরীক্ষা হবে বলে দিছে, বা পরীক্ষার প্যাটার্নটা কেমন হতে পারে সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে, তোর এক্সপেরিয়েন্স থেকে। আচ্ছা, So net connection problem করতেছে ও গ্রামে গেছে। আচ্ছা, আমরা ঈশানের কাছে পরে যাব। তো জুবাইরের কাছে যাই।
হ্যালো জুবাইর, হ্যালো হ্যাঁ হ্যালো কাউসার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা ইকো কেমন যেন আছে, তো আমরা জানি হচ্ছে প্রবলেম। হ্যালো কাউসার। হ্যালো কাউসার, হ্যাঁ শুনতে পাচ্ছি। পরীক্ষা কেমন হতে পারে? আসলে পরীক্ষা অনেকে বলতেছে ওপেন বই এক্সাম হইতে পারে, আবার অনলাইনে চলছে। এখন আমি দুইটা পরীক্ষা দেখছি, মানে শুনছি ভাইবা। তো ওইখানে যেটা হয় যে সামনে যে থাকে সে পুরোপুরি বসে থাকে, সে দেখতে পারে যে কি করতেছে। আবার যদি অনলাইনে যদি রিটেন হয় বা যাই হয়, অ্যান্সার দিতে সময় লাগবে। এখন যদি ওপেন বুক এক্সাম হয় তাহলে তো ওপেন বুক এক্সাম তো ওরকমই যে যে যা কিছু পারে সব জায়গা থেকে চেকে নিতে ওই জায়গায় নিয়ে আসতে হবে। এখন সহজে ওপেন বুক এক্সামে লাভ নেই। ওপেন বুক এক্সামের কনসেপ্ট আসলে ঠিক বই থেকে আসে, কিন্তু ওই যে বই থেকে মিল থাকে এবং আর কি কোনো ধরনের লাভ হয় না। নকল যা অনলাইনে পরীক্ষা বই থেকে অনলাইনে পরীক্ষা হ্যালো 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 হ্যালো, আচ্ছা কথা কেমন যেন ইকো আসছে, যাচ্ছে। সবার কি একই অবস্থা? হ্যাঁ একটু কেটে কেটে আসছে আর কি। হ্যাঁ প্রবলেম হচ্ছে দেখতেছি। তো আমার বাড়ি আসলে কানেকশন অফ। আচ্ছা হ্যাঁ, তো কি করা যায়? আচ্ছা হ্যাঁ, এখন যদি আচ্ছা ঈশান হ্যালো কন্টিনিউ, হ্যাঁ ঈশান কন্টিনিউ কর। আর যদি অনলাইন এক্সামতে একটা জিনিস পরীক্ষাটা যদি 40 মিনিটস হয় আর যদি কেউ চিন্তা করে ওটা থেকে নকল করবে, তা আমি যে বলতেছি যে নকল করতে করতে 40 মিনিট চলে যায়। আর মানে এটা খুব টাফ, আর তার থেকে যা পারি আর সেটাকে দিয়ে এখন যদি কেউ চিন্তা করে এই কোশ্চেনটা খুব টাফ, আমি কোশ্চেনটা যদি একটু দেখে আসি, চেক করে সেটা কি আছে, তখন দেখা যাবে যে ওইটা করতে করতে 40 মিনিট তারপরে তো দূরের কথা। আর যদি স্যাররা দেখবে, আশা করি স্যার ঠিক মতো দেখবে যে কিভাবে পরীক্ষা দিতেছে, ওটা তখন অবভিয়াসলি কিভাবে পরীক্ষা করবে, ওটা তখন অবভিয়াসলি সাইলেন্স করবে। আরো যে অবভিয়াসলি কেউ যদি চিন্তা করে থাকে যে নকল করবে এই জন্য পরীক্ষা দিবে না, ওটা আসলে করা উচিত না। অবভিয়াসলি একটা ট্রাই করা উচিত, এই জন্য পরীক্ষা দিবে না, ওটা পরে দেখা যাবে। আশা করি এটা কোনো সমস্যা হবে না, পরে দেখা যাবে। এবার যেহেতু ভাইবা হইতেছে না, তো সোজা যা রিটার্নে যা নাম্বার আসবে ওটার উপর সবকিছু ডিপেন্ড করবে। তো সোজা যা রিটার্নে যা নাম্বার আসবে ওটার উপর সবকিছু ডিপেন্ড করবে। আমার ভয়েস ঠিক করতে সেজন্য তো সমস্যা। হ্যাঁ কথা একটু আগে বলার পর কথাটা পরে যাচ্ছে। আমার নিজের কথা নিজে শুনতে পারতেছি। আচ্ছা, আমি ঢুকে আবার আসতেছি। এটা মেবি কানেকশন থেকে হইতে পারে বা অন্য কিছুর জন্য। আচ্ছা আমরা লাইভটা কি আবার রিলাইভ করব, মানে এটা কেটে? সবাই কি এখন কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা এখন সব ক্লিয়ার। আচ্ছা ঈশান আসছে, ঈশানকে আমি অ্যাড করছি। জুবাইর তোর মাইকটা একটু অফ কর। হ্যালো ঈশান, হ্যাঁ এবার একদম ঠিক আছে, তুই শুরু থেকে বলতে পারিস। আমি বুঝতেছি না। তুই শুরু থেকে বলতে পারিস, এবার একদম ঠিক আছে।
কি বলতেছে এমনি আর না হয় দোস্ত আচ্ছা আহ, কেউ বলতে কিছু বুঝি না, ভাই বলতে কিছু বুঝি না। আচ্ছা আমাদের একটু প্রবলেম হচ্ছে কানেকশনে। আচ্ছা আহ, কি হচ্ছে? আচ্ছা যাই হোক, আহ, ঈশান যেটা বলতে চাচ্ছে, নটরডেমে যে পরীক্ষাটা এবার হবে, 40 মার্কসের যে এক্সামটা হবে সেটা অনলাইন এক্সাম হবে। সেখানে আমি নোটিশটা পড়েছি, নোটিশটা পড়ে দেখলাম যে 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 প্রান্ত থেকেই অ্যাড হোক না কেন, পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষা অংশগ্রহণ করুক না কেন, তাকে একটা স্মার্টফোন বা ক্যামেরার সামনে আসতে হবে এবং তাকে মোটামুটি স্থির থাকতে হবে। এবং আরো কিছু নির্দেশনা তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো ঈশান বেসিক্যালি আমাদেরকে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা বলতে চাচ্ছিল। তো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি যদিও এনডিসি না বা একটা ধারণা করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওপেন বুক টাইপের এক্সাম হইতে পারে। তোমাদেরকে একটা 40 মিনিট, যেহেতু অনেক কম সময়, তোমাদেরকে ওইভাবে একটা কোশ্চেন দিবে, তারা কোশ্চেন থ্রু করবে, তোমাদের খুব দ্রুত অ্যান্সার করতে হবে। আর ঈশান যে জিনিসটা তোমাদেরকে অবগত করতে চেয়েছিল সেটা হচ্ছে, তোমরা অনেকে ভাবতে পারো যেহেতু 40 মিনিট সময় বা সময়টা কেয়ার না করে তোমরা হচ্ছে কোশ্চেন লিখে অনেকে মানে শখ খেতে পারো যে কঠিন কোশ্চেন। তো সেই ক্ষেত্রে তোমরা চাইতে পারো যে কোশ্চেনটা হচ্ছে কি আমি একটু দেখে অ্যান্সার করি। আসলে ভাই নকল করতে করতে তোমার 40 মিনিটের বেশি ওভার হয়ে যাবে, আলটিমেটলি কিছুই হবে না। এই জিনিসটা ঈশান বলতে চাচ্ছে। তো ঈশান চলে আসছে, ঈশানের মুখ থেকে শুনতে যাচ্ছে বাকি কথাগুলো। হ্যালো ঈশান। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন আমি তো পরীক্ষাতে একবারই দিছি, পরীক্ষাতে একবারই দিতে হয়। তো পরীক্ষা যেবার আচ্ছা ছিল ওইবার হচ্ছে ইংলিশ কোশ্চেনটা ইংলিশটা খুব হার্ড আসে আমি যতটুকু দেখছি। দেন আইসিটি আর বায়োলজি দুটোই পড়ালে কোনো কোনো সেটে বায়োলজি ছিল, কোনো কোনো সেটে আইসিটি ছিল। আমার সেটে আইসিটি ছিল, অন্যান্য সেটে বায়োলজি ছিল, এরকম দেখছি। আর দেন অনেকে চিন্তা করে যে সায়েন্সের পরীক্ষা দিচ্ছি তো বাংলা বা কিছু অন্যান্য, বাংলা তো গুরুত্ব দরকার নেই, কিন্তু আমার মনে আছে বাংলায় অনেক কঠিন কঠিন কোশ্চেন আসছিল। একটা কোশ্চেন ছিল খুবই কঠিন, কোন একটা কবিতার ভিতরে কতগুলা পাখির নাম ছিল, লেখা ছিল যে ওই কবিতায় কতগুলা পাখির নাম আছে। এখন 3-4 মধ্যে কিছু পড়ি নাই, কয়টা পাখির নাম আছে কিছু তো পড়ে নাই। আর দেন আর ম্যাথ খুবই ম্যাথ ভালো রকমের টাফ আসে। ফার্স্ট এমসিকিউ ছিল আমার সময়, ফার্স্ট এমসিকিউ সে মানে কেমন টাফ ছিল, মানে সৃজনশীল কোশ্চেন বলা যায়, ওইটা আসলে করা লাগছে। আর তেমন কোনো সমস্যা নেই। আর পরীক্ষা এমসিকিউ হবে আশা করি, এমসিকিউ হলে যেটা আগে পারে ওইটা আগে দেওয়া উচিত। আর আমার পরের বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের ছিল 1 ঘন্টা আর ভাইবা। ওই বছর ওই বছর যে কাজটা করে, প্রতি বছর চেষ্টা করে যে কোচিং বাণিজ্য যাতে ঠিক মতো না চলতে পারে। এখন কোচিং বাণিজ্য ঠিক মতো না চলে এজন্য প্রতিবার নতুন কিছু আনার ট্রাই করে। তো বেসিক্যালি সবসময় দেখা যায় যে কোচিং এ রিটেন পার্টটা অনেক বেশি গুরুত্ব দেয়, এটা সবসময় রিটেন পার্টটা সবসময় গুরুত্ব দেয়, ভাইবা পার্টটা কখনোই দেখতে পারে না। কারণ ভাইবা পার্টে সবচেয়ে বড় জিনিস প্রেশার, কেউ তার সঙ্গে কথা বলতে পারলে স্যাররা তো বুঝবে তাছাড়াও ঠিক বলতে পারতেছে না। আবার অনেক সময় যে উল্টো পাল্টা কোনো একটা ভুল করে ফেলে বা কিছু জানে না, তো আমতা আমতা করা শুরু করে, এটা তো ঠিক না। এখন ওই ওই বছর করছে কি, কলেজে ভাইবাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স ওটাতে দেখাইছে। রিটেনটা অতটা দেখায় নাই, সোজা তারা সোজা একেবারে পুরো বই থেকে নাকি শুনছি যে লিস্ট ধরে ধরে তারপর কোশ্চেন করছে। এখন যদি এবার তো ভাই নাই, তো শুধু জাস্ট রিটেন আছে। এখন রিটেন যেহেতু আছে তার মানে এমন না যে রিটেনে একেবারে ছেড়ে দিবে, রিটেনে কিছু না কিছু করবে। যেমন বললাম যে ওপেন বুক এক্সাম, ওপেন বুক এক্সামে অবভিয়াসলি ওই টাইপের কোশ্চেন করবে যেগুলো আসলে বই থেকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বই থেকে আসবে, তোমার নিজের করা লাগবে, এই যে এরকম। এখন এটা যদি ভালো মতো দিতে পারে, বলতে পারে যে যত নম্বর পরীক্ষা হোক, বলতে পারে যে 80% অ্যান্সার করছে, আশা করি সে চান্স পাবে। ঈশানের কি কথা বলা শেষ? হ্যাঁ, এইটুকুই। আচ্ছা আচ্ছা, তো এবার আমরা চলে যাচ্ছি রাকিবুল হাসানের কাছে। রাকিব, তুই কি আছিস? হ্যাঁ স্যার আমি আছি। হ্যাঁ হ্যালো। আচ্ছা ওকে, আমরা এতক্ষণ বিজ্ঞান বিভাগের যে কর্তব্য করণীয় সেগুলো জানতে পারলাম ঈশানের কাছ থেকে। তো এবারে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এবং বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে রাকিবের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আমার নাম হচ্ছে রাকিবুল হাসান, আমি নভোড্যামের কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে 19 ব্যাচে।
তো আমাদের সবাই জানা যে বিগত 2 বছর ধরে আমাদের নরডেমে মৌখিক এবং লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট নেওয়া হতো, কিন্তু এবছর এই প্যান্ডেমিকের কারণে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা জানো যে লাস্ট গতকালকে একটা নোটিশ আসছে, সেখানে উল্লেখ করছে আমাদের অনলাইনে 40 মিনিট একটা এক্সাম হবে। তো সেখানে কিছু দিক নির্দেশনা দিয়েছে, তো যারা পড়ো নাই সেটাকে আমি কিছু রিভিউ করছি, হ্যাঁ। তো আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমি কমার্স নিয়ে আলোচনা করব। তো সবার আগে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে এখানে আসন সংখ্যা কত। তো আমাদের কমার্সের জন্য 750টি আসন রয়েছে। আর চাইলে এখানে ন্যূনতম যোগ্যতা হচ্ছে আবেদন করার জিপিএ 4। তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া, জিপিএ কম থাকলে কি আমি চান্স পাবো, বা বেশি থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, এরকম কিছু নাকি? আমি বলবো আসলে বিষয়টা এরকম না। অনেকের রেজাল্ট একটু ডাউন থাকলেও, মানে A+ নেই কিন্তু রেজাল্ট কম ছিল, 4.50 অ্যারাউন্ড, তারাও অনেকে চান্স পেয়েছে, কিন্তু A+ পেয়ে অনেকে চান্স পায় না, এরকম সংখ্যা অনেক আছে। তো পুরোটা ডিপেন্ড করে তোমার এক্সামটা কেমন হবে। যেহেতু আমাদের এবার শুধু রিটেন এক্সামটা হবে, মৌখিক হচ্ছে না, তো রিটেনও মোটামুটি হার্ড করবে, সহজও না কঠিনও করবে না। যেহেতু একটা পরীক্ষা বাদ গেছে মৌখিকটা, তো সেটা আংশিকটা কিছুটা এখানে প্রভাব পড়বে। তো পরীক্ষাটা যে প্যাটার্নটা হবে, সেখানে যেসব সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন হবে সেগুলো নিয়ে আমি একটু বলছি। সাবজেক্ট গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে কথা বলা হয়নি। কমার্স রিলেটেড যতগুলো গ্রুপের সাবজেক্ট গুলো আছে সেগুলো বাদে পরীক্ষাগুলো হচ্ছে। তো অনেকে দেখা গেছে এই কোশ্চেনের জন্য বা নরডেমে অ্যাডমিট হওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে অ্যাডমিট হয়। আসলে এটা কোনো প্রয়োজনই দরকার নেই। সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, কোনোটা অ্যাকচুয়ালি লাগে না। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল তারা কেউ কোচিং করেনি, তারা নিজেরাই চান্স পেয়েছে নিজেদের যোগ্যতাতে। তো মূল যে কোশ্চেন প্যাটার্নটা হয় সেটা হচ্ছে যাদের বেসিক ভালো থাকে, মেন বেস সম্পর্কে, তাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই কোচিং এ দৌড়ে কোনো লাভ হবে না। তো আমি সাজেস্ট করব, ধরো আমরা তো এসএসসি পরীক্ষাটাকে তোমরা অনেকে প্রায় 10-12 ঘন্টা করে পড়ছিল, ঠিক না? তো যারা সামনে এইখানে ভর্তি হতে ইচ্ছুক বা অনেক স্বপ্ন দেখছো, তাদেরকে আমি রিকমেন্ড করব ডেইলি অন্তত 5 থেকে 6 ঘন্টা তোমাদের মূল যে বইটা আছে সেটা একটু রিভিউ করো। ইনশাল্লাহ তোমাদের চান্স হবেই, এখানে ভয়ের কিছু নেই। কমার্স কিছুটা সায়েন্সের তুলনায় শিথিল, এটা বলতে হবে। তারা তোমাদের কিছু জায়গায় ছাড় দিবে, খুব বেশি আহামরি হার্ড কোশ্চেন করবে না। যদি বেসিকটা ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ চান্স পাওয়া সোজা হবে। তো এখানে বাংলা থেকে যে কোশ্চেনটা আসে, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা সাবজেক্ট মধ্যে, কিন্তু আমি যেটা রিসার্চ করে দেখলাম গত কয়েক বছরে, বাংলা সেকেন্ড পেপার থেকে আমাদের কোশ্চেনটা বেশি হয়। তো আমি বলবো সেকেন্ড পেপার উপরে ফোকাসটা বেশি করবে, বেকন পার্ট যেটা আর কি। আর ইংলিশের ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলা প্রায় মানে ঘুরে ফিরে ওইগুলাই হয়। তো সেগুলোর মধ্যে ফার্স্টে যেটা কোশ্চেন আসে, বলতে পারি কোশ্চেনটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। দেন আসতে পারে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, অথবা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন। দেন আসতে পারে ভয়েস চেঞ্জ, ট্যাগ কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস। ইংলিশের এই জায়গাগুলোকে একটু বেশি ফোকাস করলে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। আর বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে, যেমন তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, তারপরে সাধারণ জ্ঞান, এগুলা মানে নির্ধারিতভাবে বলা যাচ্ছে না কিভাবে আসবে। তবে খুব কঠিন কোশ্চেন করবে না, একদম বেসিক লেভেলেই করবে। জাস্ট মেন বইটা রিভিউ করে যেও তোমরা, ইনশাল্লাহ একটা ভালো সম্ভাবনা থাকবে। তার পরবর্তী যে বিষয়গুলো আছে, যে কলেজের অভ্যন্তরীণ পরিবেশটা কিরকম, ডিসিপ্লিন কিরকম, আমাদের কুইজ সিস্টেম আছে তোমরা সবাই জানো, এটার জন্য আমাদের কলেজ অন্যতম। তো বাকি বিষয়টা আমি আমার বন্ধু জুবাইয়ের উপরে ছেড়ে দিতে চাচ্ছি, ও ওই বিষয়ে আলোচনা করবে। ধন্যবাদ। জুবাইরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কি কি বলেছে আমাকে একটু বলে ভালো হতো, কারণ আমি মাত্র জয়েন করেছি, তাহলে আমি বাকি জিনিসগুলো বলতে পারতাম। কাউসার, আমাকে শুনতে পাচ্ছো? অ্যাকচুয়ালি রাকিব হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, রাকিব যেটা বলতো সেটা হচ্ছে কথা একটু আসতেছে না। হ্যালো হ্যালো,
হ্যাঁ কাউসার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা ইকো মানে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, রাকিব চলে আসছে, রাকিবই বলুক। আচ্ছা, হ্যাঁ জুবাই, যেটা বলতেছিলাম আমি অ্যাডমিশন সংক্রান্ত যে প্রসেসরটা আছে সেটা নিয়ে আলোচনা করলাম মাত্র। তো তোমাকে যেটা বললাম, তুমি তো এটা আমাদের অভ্যন্তরীণ যেসব সিস্টেমটা সেটা নিয়ে একটু আলোচনা করো, লাইক কুইজ সিস্টেমটা, ডিসিপ্লিন, ল্যাব প্রক্রিয়াটা কিভাবে হয় সেই বিষয়টা আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। কলেজের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে তার মধ্যে আমাদের কুইজের পার্টটা অন্যতম। আমাদের সপ্তাহে 2টো করে কুইজ হয়, তো কুইজের রুটিন দিয়ে দেওয়া হয়। তো সেই রুটিন অনুযায়ী আর কুইজের যে টপিক গুলো থাকে সেগুলো যা পড়ানো হয়েছে তার মধ্য থেকে কুইজ নেওয়া হয়। ধরা যাক যে হিসাব বিজ্ঞানের 2টো চ্যাপ্টার পড়ানো হয়েছে, তো ওই 2টো চ্যাপ্টারের মধ্যে quiz নেওয়া হয়, এরকম বলে দেওয়া হয়। আহ, এর মধ্যে কুইজ খাতা দেওয়া হয় 1 সপ্তাহ পর, কিংবা এরকম 10-12 দিন পর খাতা দেওয়া হয়। এভাবে কুইজ মেনটেন করা হয়। তো এভাবে কিছু কুইজ যাওয়ার পর আমাদের কথা শোনা যায়। হ্যাঁ জুবাই, শুনতে পাচ্ছি, বলো তুমি। এবার স্টোরি হয়, এরপর সেকেন্ড টার্ম, এরপর টেস্ট পরীক্ষা, আমাদের পরীক্ষাগুলো আগায়। এরপর আসা যাক ল্যাব হয়। আমাদের আমাদের ল্যাবেরও একটা রুটিন থাকে যে কখন কখন ল্যাব হবে। আমাদের তো কমার্স থেকে মূলত একটা ল্যাবই, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ল্যাবই হয়, আর একটা হয় স্ট্যাটিস্টিক্স, যেটা ক্লাসেই নেওয়া হয়। আর যারা স্ট্যাটিস্টিক্স না নেয়, ইকোনমিক্স নেয়, তাদের ল্যাবটাও হয়তো ক্লাসে নেওয়া হয়। যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট ছিলাম, তো আমি স্ট্যাটিস্টিক্স নিয়েই বলছি যে আমাদের স্ট্যাটিস্টিক্স এর ল্যাবটা ক্লাসে নেওয়া হতো, আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ল্যাবটা ল্যাবেই নেওয়া হতো। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে মেইন পরীক্ষাটা, বোর্ড পরীক্ষা ল্যাবের, সেটাও আমাদের কলেজ থেকেই নেওয়া হতো। সেটা আহ, এমন না যে এইচএসসি শেষে নেওয়া হতো, এমন না। সেটা এইচএসসির আগেই নিয়ে নেওয়া হতো কলেজেই। আমাদের যেই তথ্য যোগাযোগ প্রযুক্তির প্র্যাকটিক্যাল, সেটা আগেই নিয়ে নেওয়া হতো। আর স্ট্যাটিস্টিক্সও ক্লাসেই নিয়ে নেওয়া, ক্লাসে আমরা তৈরি করতাম যে প্র্যাকটিক্যাল গুলো দিত। তারপর সেটা যেই কলেজে আমাদের মানে যেখানে আমরা পরীক্ষা হল পড়তো আর কি, তো সেখানে টিচারদের কাছে সেটা জমা দিতে হতো আর কি, রিপোর্ট আকারে কিংবা যেভাবেই হোক জমা দিতে হতো। এটা হচ্ছে আমাদের ল্যাব। আমাদের ল্যাবটা সায়েন্সদের মতো তেমন একটা ডিফিকাল্ট না, আহ, এমনই আর কি, নর্মাল। এই ল্যাব নিয়ে তেমন একটা ভাবার বিষয় না, এটা স্যাররা অনেক ভালোভাবেই বলে দেয়। আর ল্যাব ক্লাসগুলো অনেক মানে স্কিলফুল স্যাররাই নেয় আর কি। তো এটা করলেই বুঝতে পারবে তোমরা, যারা আর কি আপকামিং স্টুডেন্টস আছো। এরপর ট্রান্সপোর্টেশনের ব্যাপার, যেটা ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা আমি আমার দিক থেকে বলছি। আমি যেহেতু শনির একরা থাকি, তো এখান থেকে যারা আছো আমি তাদেরটাই বলবো যে এখানে শনির একরা থেকে কিংবা রায়বাগ থেকে হিমালয় নামে একটা বাস আছে। সেটাতে ওঠার পর ডাইরেক্ট মতিঝিল নামা যায়। মাঝে মাঝে মতিঝিল নামায়, মাঝে মাঝে একদম নটরডেম কলেজের সামনে নামায়, আরামবাগ। নটরডেম কলেজের এরিয়াটাকে বলে আরামবাগ, সেখানে নামায়। আর মাঝে মাঝে হিমালয় বাসটা নাও পাওয়া যেতে পারে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে হিমালয় বাসটা নাও পাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে গুলিস্তানে যে কোনো একটি বাসে উঠে গুলিস্তান নেমে এরপর সেখানে রিক্সা বা ওখান থেকে কোনো একটা বাস যেটা আরামবাগ যায়, সেখান থেকে যাওয়া যেতে পারে। এই গেল ট্রান্সপোর্টেশনে পারা।
এখন অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা খেয়াল রাখা উচিত যে নটরডেম কলেজের ডিসিপ্লিন যেহেতু খুব ভালো, যেহেতু মিশনারি কলেজ, মিশনারি সব কলেজ, হলি ক্রস, সেন্ট জোসেফ, ডিসিপ্লিন খুব ভালো, তো সেই অনুযায়ী অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা খুব কড়াকড়ি আর কি। তো অ্যাটেন্ডেন্স 85% অবশ্যই থাকতে হয়। জুবাইরের কথা আসতেছে না, শুনতে পাচ্ছি না জুবাইর। হ্যালো হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু আগে জুবাইরের কথা শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, জুবারের মাইকটা এখন অফ করা। অফ করছে, আচ্ছা। হ্যাঁ, যাই হোক, জুবাইর আমাদেরকে আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে জুবাইর আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে। আমাদের লাইভটা একটু লং হয়ে যাচ্ছে, এখন আমরা তন্ময়ের কাছে চলে যাব। হ্যাঁ, চলে যাচ্ছে জুবাইর। ওকে, তন্ময়, আমরা জানি নটরডেম ঢাকা কলেজ, তারপরে সেন্ট জোসেফ ঢাকার অন্যতম শ্রেষ্ঠ কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ বিদ্যালয়। তো আমরা জানি যে সেন্ট জোসেফেও একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করতে হয়। তো এই বছর যেহেতু একটা প্যান্ডেমিক সারা ওয়ার্ল্ডে, তো এবার তোমার কলেজ কি ডিসিশন নিয়েছে তারা অ্যাডমিশনের ব্যাপারে, সেগুলো যদি একটু আমাদেরকে জানাতো। প্রথমত আসছে রিকোয়ারমেন্টস এর ব্যাপার। বিজ্ঞান বিভাগের জন্য 5 কোর্স থাকতেই হবে, আর ইংলিশ ভাষার জন্য 4.85 সর্বনিম্ন জিপিএ। আর আমাদের জোসেফের বিজ্ঞান সিট হচ্ছে 420, আর ইংরেজি ভাষায় 80। আর এবার যেহেতু অনলাইন পরীক্ষা নেওয়া হয়, অনলাইনে পরীক্ষার ব্যাপারে সার্কুলারে কিছু বলা আছে, গুগল ক্লাসরুমে নেওয়া হবে। আর এই সকল বিস্তারিত তথ্য ভালো করে শোনা যাচ্ছে না তোমার, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন মোটামুটি চলে, একটু মাইকটা কাছে নিয়ে কথা বলে ভালো হয়। তো যেটা বলতেছিলাম, ইনফরমেশন তোমরা হচ্ছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট scs.edu.pd পেয়ে যাবে। আর যেহেতু এটা একটা বেসরকারি কলেজ, ফাইন্যান্সিয়াল ভর্তির সময় আমাদের যে 3 বছর সফল করেছিলাম, সরকারি বিদ্যালয়, আর আমাদের বেতন তখন ছিল 1400 মাসে। আর এই কনফিডেন্স আসছে নাই। প্লাস ল্যাব সিটি, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স প্লাস ল্যাব সিটি, এগুলো সর্বোচ্চ প্রায়োরিটি থাকে। তোমার এটা আমাদের 2 দিন থাকে সপ্তাহে ল্যাব। তোমাকে ল্যাব হচ্ছে ভালোভাবে কাজ শেষ করে যেতে হবে বাসায়, মানে বাসায় যাওয়া কোনো সুযোগ নেই। অ্যাটেন্ডেন্স হচ্ছে তোমার 90% থাকতে হয় মেজর পরীক্ষাগুলো। আর মেজর পরীক্ষা হচ্ছে 4টা থাকে 2 বছরে, আর সিটি থাকে 6 মাসের, 4 রাউন্ডের মতো সিটি থাকে। আর হচ্ছে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা হচ্ছে নিজস্ব ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই। মোহাম্মদপুর আসাদ গেটে। আচ্ছা, তন্ময়কে একটু ইন্টারভিউ করি। হ্যালো তন্ময়, হ্যালো
তন্ময়, তোমার নেট কানেকশনটা খুব ভালো না, শুনতে পাচ্ছি না খুব ভালো করে। আমরা নেক্সট লাইভে জুসমের সম্পর্কে খুব ভালো করে জানবো তোমার কাছ থেকে, তবে তুমি আমাদের সাথে থাকো। এখন আমরা সবচেয়ে কাঙ্ক্ষিত যে কোশ্চেনটা, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়তে হয় ঢাকা সিটি কলেজে পড়তে গিয়ে, তো এই সম্পর্কে ফয়সাল আহমেদ কুয়েটে অধ্যয়নরত আছে এবং ঢাকা সিটি কলেজে সে আমাদেরকে ডিটেইলসে জানাবে। ফয়সাল, তোমাকে স্বাগত জানাচ্ছি। কাউসার, তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভে যারা যারা আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ঢাকা সিটি কলেজের একজন প্রাক্তন স্টুডেন্ট। আজকে আমি ঢাকা সিটি কলেজের কিছু ভর্তির রিকোয়ারমেন্টস, যেগুলা জিপিএ রিকোয়ারমেন্টস, তারপর অ্যাডমিশন কস্ট, সেগুলো সব কিছু সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি বলবো জিপিএ রিকোয়ারমেন্টস নিয়ে। ঢাকা সিটি কলেজে জিপিএ রিকোয়ারমেন্টস এই বছর তারা বিজ্ঞান বিভাগে চাচ্ছে জিপিএ 5, মিনিমাম জিপিএ 5 চাচ্ছে। আর এখানে তোমরা জানো যে এখানে কোনো ধরনের ভর্তি পরীক্ষা হয় না, তো সুতরাং এখানে নাম্বারের ভিত্তিতে আসলে স্টুডেন্টকে নেওয়া হয়। আর এখানে কত পেলে আসলে চান্স হবে ব্যাপারটা আসলে অনেকটা বলাটা টাফ, কারণ প্রত্যেক বছরই এটা চেঞ্জ হতে থাকে। আর তাছাড়া এখানে যে সিট সংখ্যা এটা যথেষ্ট বেশি, প্রায় ছেলে মেয়ে উভয় মিলেই প্রায় 1600 থেকে 1500 মতো সিট বিদ্যমান এখানে। আর আরেকটা জিনিস বলতে হয় যে এখানে 2 শিফটে আসলে ক্লাস হয়, সকালে মেয়েদের এবং বিকালে দুপুরের দিকে ছেলেদের আর কি ক্লাস হয়ে থাকে। আর এই কলেজে পড়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটার উপর প্রায়োরিটি দিতে হয় জিপিএ পয়েন্টের পরেই, সেটা সবচেয়ে বেশি পড়ে, সেটা হলো গিয়ে ফিনান্সিয়াল, মানে ফিনান্সিয়াল যে কস্ট সেটা। তো এখানে অ্যাডমিশন বা এখানে পড়ালেখার কস্ট অন্যান্য কলেজে যেরকম মাসিক মান্থলি যে একটা পেমেন্ট দিতে হয়, এখানে ঠিক ওরকম না। এখানে আসলে পেমেন্টের সিস্টেমটা একটু অন্যরকম। আমি একটু এটাকে ভেঙে একটু বুঝাই। এখানে কিস্তিতে আর কি টাকাটা দেওয়া হয়। যেমন আমরা দোকানে যে কিস্তিতে পেমেন্ট করি পার মান্থ হিসেবে, ঠিক এখানে আসলে পার মান্থ হিসেবে পেমেন্ট করতে হয় না। এখানে 4 মাস পর পর আর কি পেমেন্ট করতে হয়। 4 মাস পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যামাউন্ট এটা পেমেন্ট করতে হয়। আর এখানে ভর্তির জন্য আলাদাভাবে কোনো ধরনের টাকা বা ফি লাগে না। তোমাকে ভর্তির সময় যেটা দেওয়া হবে সেটাই, ঠিক আছে? যেমন আমাদের সময় যেটা হয়েছে যে ভর্তির সময় নিয়েছিল 20,000 টাকা। এই 20,000 টাকা কিন্তু এর পরবর্তী 4 মাস, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাস এর যত কস্ট আছে সবকিছু ওই ফি এর সাথে নিয়ে গেছে। তার মানে কি 4 মাস পর পর তোমাকে এই টাকাটা দিতে হবে। এই যত টাকাই হোক, 20,000 বা 15,000, 16,000, ঠিক এরকম দিতে হয়। এটা আসলে জানিয়ে দিবে এবং এটা আসলে কখনোই 20,000 টাকার উপর আর কি ক্রস করে না, 20,000 টাকার আশেপাশেই থাকে। আহ আর এখানে আরেকটা জিনিস তোমাকে বলতে হবে, সেটা হলো এখানে যে পরীক্ষার জন্য আলাদা কোনো কস্ট দরকার হয় না। যেমন হাফ ইয়ারলি বা ইয়ারলি যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আলাদা কোনো কস্ট নাই। অর্থাৎ তুমি 4 মাস পর পর 20,000 বা 16,000 যে টাকাটাই দিচ্ছ, ওইটাই তোমার বেতন, ওইটাই তোমার আনুষঙ্গিক ল্যাব ফি, আনুষঙ্গিক যে পরীক্ষার ফি আছে সবকিছু ওইটার মধ্যেই আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাকে অতিরিক্ত আলাদাভাবে অন্য কিছু দিতে হবে না, জাস্ট 4 মাস পর পর তোমাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে। সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। আর ভর্তির সময় কোনো অতিরিক্ত ফি দরকার হয় না, আমাদের সময় কোনো দরকার হয় নাই, এখনো আসলে এরকম দরকার হয় না। আর যেটা নেয় সেটাই আর কি তোমার ভর্তির ফি, তারপর বেতন সহ আগামী 4 মাসের যত কষ্ট আছে সবকিছু এটার মধ্যে দেওয়া। তারপর আমরা আসি এখানে যেটা জিনিস, সেটা হচ্ছে ক্লাসের ব্যাপারে। সিটি কলেজের ক্লাসগুলো ব্যাপারে যদি বলতে চাই, টিচাররা ক্লাসের ব্যাপারে খুবই দায়িত্বশীল। টিচাররা সবসময় ক্লাসের মধ্যে তাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুবই বেশি মনোযোগী। প্রত্যেক ক্লাসে মানে ডেইলি প্রায় 5টার মতো ক্লাস হয়, 5টা কি 6টার মতো। এক্সট্রা ক্লাস থাকলে তখন 6টা হয়। তো প্রত্যেক ক্লাসেই একজন টিচার এসে এসে অ্যাটেন্ডেন্স নিয়ে থাকে। তো অ্যাটেন্ডেন্সের ব্যাপারে তারা একটু বেশি সিরিয়াস। আর আরেকটা জিনিস সেটা হলো টিচাররা খুবই ফ্রেন্ডলি। যদি কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হয়, স্টুডেন্টরা তাদের কোশ্চেন নিয়ে যে কোনো সময় টিচারদের কাছে গিয়ে নির্দিষ্ট কোশ্চেন করতে পারে। কোনো সমস্যা থাকলে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারে ডিপার্টমেন্টে গিয়ে। এটা করা সম্ভব। টিচাররা খুবই ফ্রেন্ডলি এবং টিচাররা সবকিছুই সবার সাথে একবার সবকিছুই একবারে
এমন না যে স্টুডেন্টের সাথে একটা দূরত্ব বজায় রেখে চলা বা এরকম এরকম কিছু টিচাররা খুবই ফ্রেন্ডলি। আর তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হলো গিয়া ল্যাবের ব্যাপারে। ল্যাব হচ্ছে একটা মানে অন্যান্য কলেজে কিরকম হয় সেটা আমি বলতে পারবো না, আমার এর আগে যারা ভাইয়ারা আসছে তারা এ ব্যাপারে বলছে। তো সিটি কলেজের ল্যাব গুলো খুবই উন্নত মানের এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। টিচাররা ল্যাবে যে সকল টিচাররা থাকেন তারাও খুবই ফ্রেন্ডলি। তারা আসলে স্টুডেন্টদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করে সবকিছুই, মানে কোনো ধরনের গ্যাপ রেখে আর কি ল্যাব গুলো করানোর চেষ্টা করে না। আর আরেকটা জিনিস সেটা হলো ক্লাসের স্টুডেন্ট। প্রত্যেকটা সেকশনে খুব সম্ভবত 80 জন থেকে 60 জন এরকমের মধ্যেই থাকে। হ্যাঁ, তার থেকে আরো কম হইতে পারে, যেমন আমাদের সেকশনে খুব সম্ভবত 74 জন কি 73 জন ছিল। তো এরকম বিভিন্ন সেকশন ওয়াইজ স্টুডেন্টের সংখ্যা আলাদা হতে পারে। আর আরেকটা জিনিস, এখানে ল্যাবের ব্যাপারে খুবই একটু জোরদার দেওয়া হয়, টিচাররা দেয়। আহ সপ্তাহে যে কোনো একবার, সপ্তাহে 6 দিন ক্লাস হয়, 7 দিনের মধ্যে 6 দিন, শুক্রবার শুধুমাত্র সাপ্তাহিক ছুটি থাকে। আর ল্যাব হয় সপ্তাহে একদিন। ওই সপ্তাহে একদিন 4টা ল্যাব হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা ল্যাব হয়। আর আইসিটি ল্যাব এটা যে টিচার আর কি নির্দিষ্ট করে দেয়, কোনো একদিন আইসিটি ক্লাসে পরিবর্তে গিয়ে আইসিটি ল্যাব করতে হয়। এই হয়ে গেল ল্যাবের ব্যাপার। আরেকটা হলো গিয়ে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের জন্য আমি বলে রাখি যে এটা আসলে এমন একটা পজিশনে অবস্থিত যে এখান থেকে আসলে সব দিক থেকে আর কি যাওয়া আসাটা আহ একবারে সহজ, আবার একবারে যে কঠিন এমনটা না, মানে চলনসই চলে। তবে যদি তোমার বাসা যদি হয় মোহাম্মদপুর, জিগাতলা, ধানমন্ডি, তারপর শ্যামলী, এই আশেপাশে এদিকে যদি হয়, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, আজিমপুর, তো তাহলে তোমাদের জন্য যাওয়া আসা অনেক সহজ, বেশিক্ষণ সময় লাগে না, ভাড়া খুবই কম। আর যদি তোমার বাসা হয় মুগদা, বাসাবো, তারপর এদিকে এই 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 দিকটা কি মালিবাগ, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে যাওয়া আসা কিছুটা জ্যাম পোহাতে হয়, মেট্রো রেলে কাজের জন্য বা এরকম জ্যাম পোহাতে হয়, একটু সময় লাগে। তবে চেষ্টা করবে, মানে চেষ্টা করবে আর কি যে এই জিনিসের সাথে আর কি মানায় নিতে নিতে একটু সময় লাগবে। আর যদি তোমার বাসা হয় একটু এদিকে যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, আসলে নারায়ণগঞ্জটা এর থেকে অনেক দূরে। আমার সেকশনে অনেক স্টুডেন্ট ছিল যারা কিনা ফ্রেন্ড ছিল যারা কিনা নারায়ণগঞ্জ থেকে আসতো। তো এটা আসলে খুবই একটু কষ্টসাধ্য হয়ে যায়। যদি তোমার বাসা হয় যাত্রাবাড়ি অথবা এই এলাকার দিকেই, এই দিকে হয়, তাহলে সেক্ষেত্রে যাতায়াতটা কিছুটা সহজ হয়। যেতে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা কাছাকাছি লাগে। তবে সর্বশেষ যে জিনিসটা আমি বলবো যে তোমরা যখন কলেজ চয়েস দিবা, তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা আগে প্রায়োরিটি দিবা যে কোন কলেজে পড়ার জন্য তোমার ফিনান্সিয়াল কস্টটা কম লাগতেছে এবং তোমার সাধ্যের মধ্যে আছে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। যেখানে যেই কলেজে পড়ো না কেন, যদি যাওয়া আসায় দেখা গেল তোমার এক ফ্রেন্ডের যাওয়া আসে 4 ঘন্টা সময় লাগতেছে, 3 ঘন্টা সময় লাগতেছে, আর সেখানে তোমার যাওয়া আসা দেখা যাচ্ছে 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম, এর মধ্যে তুমি যাওয়া আসা করতে পারতেছো, তাহলে দেখো তোমার দিক থেকে কিন্তু অনেকখানি টাইম বেঁচে যাচ্ছে। তো এটা আর কি করার চেষ্টা করবা। আহ মানে যেই কলেজগুলো তোমার প্রায়োরিটিতে কাছাকাছি, তুমি কাছাকাছি সময় তুমি যেতে পারো, কম সময়ের মধ্যে যেতে পারো, সেই কলেজগুলো আর কি চয়েস লিস্টে প্রায়োরিটি দিবা। আর ফিনান্সিয়াল ব্যাপারটা তো একটা আছে। আহ সবাইকে ধন্যবাদ আজকের লাইভে আসার জন্য। আসসালামু আলাইকুম। ফয়সালকে ধন্যবাদ তার উপস্থিত এবং মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা একটা কোশ্চেনের উত্তর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে জুবাইর কিছু বলবে? হ্যাঁ, আমি একটু অ্যাড করতে যাচ্ছি। এবার তো তথ্য প্রযুক্তি, মানবিক, আমাকে স্যার, হ্যাঁ, এবার মানবিক ও ব্যবসায় শিক্ষা যে গ্রুপ, সেটাতে তো তথ্য প্রযুক্তি আসবে, এজন্য আমি অ্যাড করে যাচ্ছি। শুনতে পাচ্ছ স্যার? হ্যাঁ, যেহেতু আমাদের সিচুয়েশনটা একটু অন্যরকম, প্যান্ডেমিক সিচুয়েশন আমরা আছি, তো এক্ষেত্রে করছি ভিডিও কনফারেন্সিং করতেছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং এর টপিকটা সেটা একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত স্টুডেন্টদের, কারণ এটা আসতে পারে এবার, মানে আসার চান্স বেশি, কারণ
আমরা এমন করতেছি, আর বিভিন্ন ক্লাস ভার্সিটির ক্লাসও এভাবে হচ্ছে। তো আমার মনে হয় এই জিনিসটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তারপর এই রিলেটেড যা যা কিছু আছে, যেমন ইমেল করা লাগতেছে বেশি বেশি। তো এসব দিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, কারণ এগুলো বাস্তবে এখন সম্মুখীন হচ্ছে এসব জিনিসের। তো এগুলো যদি একটু স্টুডেন্টরা বেশি গুরুত্ব দিয়ে জুবাইরের কথা শুনতে পাচ্ছি না, অথবা নেটের প্রবলেম। তো আচ্ছা, স্টুডেন্টের যে কোশ্চেনটা ছিল, ভাইয়া আমি জিপিএ 5 পেয়েছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ফয়সাল? আচ্ছা, যেহেতু আমরা অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি জিপিএ 5 পেয়েছি, আমি আমার মার্কস হচ্ছে 1120, 1125 বা হচ্ছে 1080-90 বা 1100 তো তারা ঢাকা কলেজে চান্স পায় না সাধারণত, আবার গভর্নমেন্ট সায়েন্স কলেজে খুব সহজে চান্স পেয়ে যায়। তো তারা একটা ইন্ডিশনে ভুগে যে ভাই আমি ঢাকা কলেজে পাচ্ছি না, আমি গভর্নমেন্ট সায়েন্স কলেজে পড়বো। আসলে আমি বেসিক্যালি এই কোশ্চেনটা যারা শনি একটা থাকতেছে, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ এই দিকে থাকে, তাদের জন্য এটা করতে চাচ্ছি। তো ভাইয়া তারা কোশ্চেন করেছো, তো তাদের জন্য বলবো এখন গভর্নমেন্ট সায়েন্স কলেজের জন্য দুইটা বাস আছে, একটা বাস এই রুটে আসে এবং আরেকটা বাস অন্য রুটে কাজ করে বা যায়। তো সেক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট সায়েন্স কলেজে ভর্তি হতে পারো। তবে এই একটু আগে ফয়সাল যে জিনিসটা বললো যে তোমার কোনো ফ্রেন্ড সে 3.5 ঘন্টা 4 ঘন্টা কলেজে আসা যাওয়াতে কাজ করতেছে, তারপরে হচ্ছে তুমি জাস্ট 1.5 ঘন্টায় কাজ শেষ করতে পারতেছো আসা যাওয়ায়। তো তোমার জার্নিটা কম চলে যাচ্ছে, প্রতিদিন হচ্ছে তুমি অনেক সময় পাচ্ছ। আর জার্নি কতটা পেইনফুল এটা তুমি হচ্ছে ক্লাস করলে বুঝতে পারবে। তো আসলে আমার মেইন কাহিনীটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি জিপিএ 5 পেয়েছো, 1110, 1100 একটু কম বা 1080 মার্কস পেয়েছো, তুমি ভর্তি হতে চাচ্ছ কোন একটা সরকারি কলেজে। তো তুমি এখন গভর্নমেন্ট সায়েন্সে ভর্তি না হয়ে তুমি কবি কাজী নজরুল ইসলাম কলেজে অথবা সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হতে চাও। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে ভাইয়া, আমি আমাদের ফ্রেন্ডদেরকে দেখেছি তারা ফিনান্সিয়াল প্রবলেম, কারণ নিজেদের পড়ালেখা যাদের হচ্ছে ফ্যামিলি কস্ট দিতে পারে না, তারা এই কাজটা করে। তো সেখানে কলেজে যেতে হয় না, খুব সহজে তারা আসা যাওয়া করতে পারে, কলেজ যেতে হয় না, টিউশন পড়াতে নিজের খরচ চালাতে পারে। তো সেক্ষেত্রে ভাই একটা জিনিস মাথায় রেখো, তোমার যদি এই প্রবলেমটা না থাকে অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে, তাহলে তোমরা অবশ্যই কোনো একটা কলেজ আশেপাশে, যেমন উদয়ন কলেজ এবং হচ্ছে ইউএসসি অর্থাৎ বুয়েট কলেজকে আমি প্রাধান্য করব। কেন করব দেখো ভাই, সেখানে একটা প্রতিযোগিতা থাকবে এবং তার পাশাপাশি তোমাদের যেই লাভটা হবে সেটা হচ্ছে তোমরা পড়ালেখার মধ্যে থাকতে পারবে, একটা ভালো সঙ্গ থাকবে তোমাদের, ভালো কিছু করার মানে তোমাদের থেকে এক্সপেকটেশন থাকবে। তো আর মেইন প্রবলেম কোনটা হবে কবি নজরুল বা সোহরাওয়ার্দীতে পড়লে, তোমাদের সঙ্গটা ভালো হবে না। আরেকটা জিনিস হচ্ছে তোমরা ভাই যখন এক্সাম দিবে, ধরো তুমি এইচএসসি এক্সাম যখন দিবে, তো আমাদের ঢাকা কলেজ যেমন 150 জনে একটা হচ্ছে গিয়া সেকশন, তো এরকম তো ওইখানে ধরো 100 জনের মতো কাছাকাছি সেকশন হইতে পারে। দেখো 100 জনের ভিতরে তোমার রোলটা যদি 55 হয়, এখন তুমি যেই ইয়াতে পড়বা, যেই হলে পড়বা, সেই হলে ধরো তোমার কলেজের বা একসাথে 60টা থেকে 70টা খাতা একটা স্যার কাটবেন। তো তোমার খাতাটা 35 নাম্বার বা হচ্ছে গিয়া 15 নাম্বারে পড়লো, 15 নাম্বার ধরো পড়লো, তো 15 নাম্বারে পড়লে ভাইয়া তুমি যখন খাতাটা স্যার কাটবে, যদি শুরু থেকে কাটে মানে ভাবে কাটে বা হচ্ছে এক উপর থেকে কাটে, তো তখন তোমার খাতাটা পাবে স্যার 14 নম্বরে বা 15 নাম্বার, তাই না? আর শেষ থেকে কাটলে তোমারটা প্রায় 45 নম্বর বা 46 নম্বরে পাবে। তো তোমার আশেপাশে স্টুডেন্ট যদি ভালো না হয়, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, ওই 14-15টা অথবা ওই 40-45টা খাতার মার্কিং এর প্রভাবটা কিন্তু ভাইয়া তোমার উপর পড়বে, কিছুটা হলেও পড়বে। তো এই দিকটা ভাইয়া একটু মানে হচ্ছে সব সাবজেক্টে পড়বেন অবশ্যই, বাংলা ইংলিশ এসব ক্ষেত্রে হয়তো বা কিছু রিটেন সাবজেক্টে তোমার পড়তে পারে। সেক্ষেত্রে একটা সাবজেক্টে তুমি যদি A+ ছুটে যায় বা কিছু হয় তোমার রেজাল্টে প্রবলেম হয়, তখন তুমি কিন্তু ভাইয়া এই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় মার্কস কম পাবে। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি জিপি এর উপর নাম্বার আছে, তোমরা জানো বুয়েটে দেখতে গেলে কিছু তাদের হচ্ছে গিয়া বাধ্যবাধকতা বা হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস থাকে যেগুলো হচ্ছে গিয়ে তারা বলে দেয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই জিনিসটা তোমরা একটু মাথায় বিবেচনা রাখবা, যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে অবশ্যই তোমরা বেসরকারি কলেজ যেগুলো তোমাদের আওতাভুক্ত বা খরচগুলো তোমরা চালাতে পারবে, সেই জায়গায় তোমরা
ভর্তি হওয়ার চেষ্টা করবে। আর লাস্ট যে কথাটা আমি বলতে চাচ্ছি ঢাকা কলেজ নিয়ে ভাইয়া, তোমার যদি ঢাকা কলেজে পড়ার ইচ্ছা থাকে অবশ্যই তুমি ঢাকা কলেজকে 1 নম্বরে রাখবে, কারণ এটা আলাদা করে অ্যাপ্লাই করতে হয় 10টা কলেজের মধ্যে। তো সেন্ট জোসেফ, নটরডেম এগুলো মনে হয় আলাদা করে অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমি যাচ্ছি না। তো আর সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আমি ফেস করেছি যে ভাইয়া কত মার্কস পেলে আমি ঢাকা কলেজ চান্স পেতে পারি, আমি আগেও বলেছি তারপরে এখন আবার বলছি যে তোমরা 1150 প্লাস বা 1150-এর ধারে কাছে পেলে তোমরা মোটামুটি শিওর যে ভাইয়া তোমরা ঢাকা কলেজের জন্য মনোনীত হবে প্রথম ধাপেই, বা হচ্ছে 1160 প্লাস পেলে অবশ্যই প্রথম ধাপে মনোনীত হতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা অ্যাড করতে চাই ভাইয়া, ঢাকা কলেজ থেকে তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে, মানে ঢাকার যে কোনো প্রান্ত থেকে তুমি খুব সহজেই যাতায়াত করতে পারবে এবং তোমার কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে 1.5 বছর বা 2 বছরের যেই টিউশন ফিসটা সেটা 10,000-এর মধ্যে হয়ে যাবে, শুধুমাত্র তোমার এই বোর্ড যেই ফিসটা নিবে তোমার হচ্ছে এই এইচএসসি এক্সামের জন্য সেটা বাদে। তো এভাবে তুমি খুব সহজেই ঢাকা কলেজের জন্য মনোনীত হতে পারবে। তোমাদের আশা করি কিছু কিছু কোশ্চেন আমরা অ্যান্সার করতে পেরেছি। আচ্ছা, এখন আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। তন্ময় সেন্ট জোসেফের যে সে তোমাদেরকে চলে তার নেটে প্রবলেম থাকার জন্য, তো আমরা নেক্সট লাইভে সেন্ট জোসেফ, হলি ক্রস, বিএনসি এই 3টা কলেজের আলোচনা করব, পাশাপাশি বদরুন্নেসা বা কিছু কলেজ নিয়ে আলোচনা করতে পারি আমরা। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পছন্দ মতো কলেজে এবং আমাদের কিছু কথাগুলো মাথায় রেখে আপনারা কলেজ নির্ধারণ করতে পারবেন। আচ্ছা, অবশেষে যে কথাটা বলতে চাচ্ছি সবার শেষে, আসলে আমরা এই লাইভটা করার কোনো প্রি প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি, আমরা লাস্টে চলে এসেছি। কিছু ছোট ভাইয়া আমাদেরকে ইনবক্স করেছে যে ভাই আমরা এই ধরনের হেল্প চাচ্ছি, নটরডেম, সেন্ট জোসেফ, বিএনসি, হলি ক্রস এগুলো নিয়ে চাচ্ছি। তো আমরা যদিও সম্পূর্ণ করতে পারিনি, আমরা আমাদের বেস্টটা দিতে পারিনি নেট কানেকশনের প্রবলেমের কারণে। তো আমরা আশা করি নেক্সট লাইভে আরো স্বয়ংসম্পূর্ণভাবে এবং 12 থেকে 15 তারিখের মধ্যে আমরা তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত অর্জন এবং হচ্ছে কিভাবে পড়লে তোমরা খুব দ্রুত এবং খুব ভালোভাবে নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রসে চান্স পেতে পারো সেগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেষ করছি, আসসালামু আলাইকুম।